অয়ন, তোর হাতের গতি কি আজ কমে গেছে? আমি 10 মিনিট ধরে বসে আছি, এখনো জুতোটার ওপর ঠিক মতো পালিশের আস্তরণ পড়ল না। তোদের মতো মানুষদের রক্তেই বোধহয় অলসতা মিশে থাকে, কাজের সময় কোনো হুঁশই থাকে না। না সাহেব, আসলে এই জুতোটার চামড়া একটু বেশি শুষ্ক হয়ে গেছে, তাই পলিশটা ভেতরে শুষে নিচ্ছে। আমি একটু যত্ন করে ঘষছি যাতে পরে চামড়াটা ফেটে না যায়। তোর জ্ঞান কে শুনতে চেয়েছে? আমি তোকে জুতো পালিশ করার জন্য টাকা দিই, চামড়ার উপর পিএইচডি করার জন্য নয়। তোকে আজ 4 বছর ধরে এই বাড়িতে দেখছি, কিন্তু তোর স্বভাব বদলালো না। সবসময় একটা না একটা যুক্তি তোর পকেটে থাকে। আমি যুক্তি দিচ্ছি না সাহেব, আমি শুধু জানালাম কেন দেরি হচ্ছে। পরের জুতোটা এখনই শুরু করছি। বেশি কথা বলবি না, তোর এই নিচু গলার আওয়াজ শুনলেই আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। শোন, আজ আমার একটা বড় ডিল আছে গুলশানের এক ক্লাবে। সেখানে যাওয়ার সময় আমার ব্যক্তিত্ব যেন আমার জুতো থেকেও ঠিক করে বের হয়। আর শোন, নীরা নিচে আসছে ওর ভার্সিটির জন্য। ওর স্যান্ডেলগুলো যেন আয়নার মতো ঝকঝকে করে, ও যেন জুতার উপর নিজের চেহারা দেখতে পায়। গুলশান 2 নম্বরের অভিজাত চৌধুরী ভিলায় সকালের রোদ জানালার দামি ফ্রেঞ্চ পর্দা ভেদ করে মেঝেতে আলপনা এঁকেছে। আহমেদ চৌধুরী সোফায় বসে আছেন, হাতে কফির কাপ। আর অয়ন তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে জুতোর চামড়ায় ব্রাশ ঘষছে। এবার তিনি তার ধোয়া ওঠা ব্ল্যাক কফিতে একটা তাচ্ছিল্যর চুমুক দিলেন এবং হঠাৎ করেই অয়নের মাথার সামনের দিকে নিজের জুতোর ডগা দিয়ে একটা জোরালো ধাক্কা মারলেন। অয়ন সামলে নিলেও তার কপালটা একবার মেঝের সাথে ঠকে গেল। সাহেব, কপালে একটু লেগেছে। লেগেছে তো কি হয়েছে? তুই কি কাছের পুতুল নাকি? চাকর হয়েছিস? একটু শক্ত হতে শেখ। তুই তো এই বাড়ির আসবাবপত্রের চেয়েও কম দামি। কপালে লেগেছে বলে এখন ন্যাকামি শুরু করিস না, কাজ শেষ কর। জি সাহেব, আমি করছি। ওপরতলার সিঁড়ি দিয়ে রাজকীয় ভঙ্গিতে নীরা নেমে আসে। তার পরনে দামি সিল্কের একটি গাউন যা তার আভিজাত্যকে প্রকাশ করছে, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত তাচ্ছিল্য। আব্বু, এই গাধাটা কি এখনো জুতো নিয়ে বসে আছে? আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আর ও এখনো এখানে পড়ে আছে। অয়ন, আমার সিলভার কালারের হিলটা কোথায়? ওটা আমি সিঁড়ির পাশে রেখেছি ছোট আপা, একদম পরিষ্কার করে পলিশ করা আছে। রেখেছি মানে? আমি কি ওখানে গিয়ে ওটা হাতে করে নিয়ে আসবো? হ্যাঁ, তুই গিয়ে নিয়ে আয়। সাহেবের কাজটা শেষ করি আমি আনছি আপা, আর 2 মিনিট। তোর সাহস তো কম না, তুই আমাকে ওয়েট করতে বলছিস? এই বাড়ির চাকর হয়ে তুই আমাকে শেখাবি আমার কখন জুতা পরা উচিত? নীরা গটগট করে অয়নের সামনে এসে দাঁড়ায়। অয়ন তখনও আহমেদ চৌধুরীর জুতো পলিশ করছে। নীরা হুট করে তার দামি হাই হিল জুতোর শুকনো অগ্রভাগ দিয়ে অয়নের বাঁ হাতের আঙুলের ওপর সজোরে চাপ দেয়। আহ, ছোট আপা প্লিজ, পাটা সরান, হাড় ভেঙে যাচ্ছে। ভাঙলে ভাঙুক, তোর ওই নোংরা হাতগুলো যদি আমার হুকুম তামিল করতে না পারে তবে এগুলো থাকার কি দরকার? হুম, তুই কি মনে করেছিস তুই এই বাড়িতে খুব গুরুত্বপূর্ণ কেউ? হুম হুম। না আপা, আমি তো বলিনি, কিন্তু আঙ্গুলে খুব লাগছে, রক্ত বের হচ্ছে মনে হয়। রক্ত বের হলে সেটা মুছে ফেলবি? তুই তো রাস্তার ধুলোর মতো, তোকে মারালে কারো কিচ্ছু যায় আসে না। আব্বু দেখো, ও কিভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমাকে গিলে খাবে। নিরামা, ওকে পাত্তা দিস না। অয়ন, নীরা যা বলছে তাই কর। ওর আঙুলের নিচ থেকে হাত সরানোর চেষ্টা করবি না। ও যতক্ষণ চায় দাঁড়িয়ে থাক। তোর চোখে এই তেজ কিসের হয়? হ্যাঁ, 4 বছর ধরে তোকে অপমান করি, তুই তো কখনো কাঁদিস না। পাথর হয়ে গেছিস নাকি? আমি পাথর নই আপা, আমি শুধু ধৈর্য ধরছি। ধৈর্য? হাহ, কিসের ধৈর্য? তুই কি ভেবেছিস কোনো দিন তুই আমাদের সমান হবি? হাহ, এই যে
আমার জুতোর নিচে তোর হাতটা পিষ্ট হচ্ছে। এইটাই তোর সারা জীবনের ভাগ্য। নীরা আরও জোরে চাপ দিয়ে অয়নের আঙুলটাকে মেঝের সাথে পিষে ফেলে। অয়নের মুখ ব্যথায় নীল হয়ে যায়, কপালের ঘাম জমে ওঠে, কিন্তু সে টু শব্দ করে না। নীরা তার পা সরিয়ে নিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। এখন যা, আমার জুতোটা নিয়ে আয়। আর শোন, জুতোয় যদি এক ফোঁটা ধুলো থাকে তবে ওইটা দিয়েই তোকে আজ মারা হবে। জি ছোট আপা, আমি আনছি। অয়ন টলতে টলতে উঠে দাঁড়ায়। তার আঙুলটা থেতলে কালো হয়ে গেছে। ঠিক সেই সময় রান্নাঘর থেকে শায়লা বেগম এক থালা নাস্তা নিয়ে বেরিয়ে আসেন। তিনি আহমেদ চৌধুরীর স্ত্রী, যিনি এই বাড়িতে অয়নকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। অয়ন, এই যে হা করে দাঁড়িয়ে আছিস কেন? এই নে তোর নাস্তা। শায়লা বেগম অয়নের মুখের উপর একটা শক্ত বাসি রুটি ছুঁড়ে মারলেন। রুটিটা অয়নের বুকে লেগে নিচে পড়ে যায়। মা, রুটিটা তো মেঝেতে পড়ে গেল। মেজে থেকে তুলে নে। এই বাড়ির মেজে তোর হাতের চেয়েও পরিষ্কার, আর রুটিটা আজ একটু বেশিই শক্ত। কালকেরই ছিল। তোর মতো মানুষের পেটে বাসি খাবারই ভালো হজম হয়। কিন্তু কাল রাতেও আমি শুধু পানি খেয়েছিলাম মা। আজ অন্তত একটু তরকারি কি দেওয়া যাবে না? তরকারি? আমাদের খাওয়া যদি কিছু অবশিষ্ট থাকে তবে পাবি, নয়তো ওই শুকনো রুটি চিবিয়ে খা। বেশি কথা বললে কালকের থেকে রুটিও জুটবে না, বুঝলি? জি মা, বুঝতে পেরেছি। ওকে বেশি আদর দিও না শায়লা। নীরা, তুই রেডি হ। অয়ন, তুই এখন বাজারে যাবি। বাজার থেকে ফেরার পর যেন দেখি গ্যারেজটা একদম তকতক করছে। আর নীরাকে আজ শপিংয়ে নিয়ে যেতে হবে। গাড়ি যেন ঠিক মতো পরিষ্কার থাকে। আব্বু, আমি কি ওই চাকরটার সাথে গাড়িতে যাব? ওর গায়ের গন্ধে তো আমি বমি করে দেব। আজ ড্রাইভার আসেনি রে মা, ওর মা অসুস্থ। অয়নকে ড্রাইভ করতে হবে, ও সামনে থাকবে, তুই পেছনে এসি চালিয়ে বসবি, গন্ধ পাবি না। অয়ন, তুই যদি গাড়িতে বসার আগে গোসল না করিস তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। আমি তৈরি হয়ে নেব ছোট আপা। আহমেদ চৌধুরী আর নীরা হাসতে হাসতে ড্রয়িং রুম ছাড়েন। অয়ন মেঝে থেকে সেই শক্ত রুটিটা কুড়িয়ে নেয়। তার থ্যাতলানো আঙুলের রক্ত রুটির এক কোণে লেগে লাল হয়ে যায়। সে রুটিটা হাতে নিয়ে রান্নাঘরের পাশের ছোট্ট অন্ধকার ঘরটার দিকে এগিয়ে যায়, যেখানে সে গত 4 বছর ধরে কাটাচ্ছে। সকালের এই তিক্ত অপমান আর থেতলে যাওয়া আঙুলের যন্ত্রণা নিয়ে অয়নকে বিন্দুমাত্র বিশ্রাম নিতে দেওয়া হয়নি। শায়লা বেগমের ধমক আর আহমেদ চৌধুরীর হুকুমের চাপে তাকে দ্রুত বাজারের ঝোলা কাঁধে নিতে হয়। গুলশান 2 নম্বরের সেই বিলাসবহুল ভিলার গেট পেরিয়ে অয়ন যখন পিচ ঢালা তপ্ত রাস্তায় পা রাখল, তখন রোদের তেজ বাড়তে শুরু করেছে। হাতের ব্যাগটা তার থ্যাতলানো আঙুলে ঘষা লাগছিল বারবার, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে দ্রুত পায়ে হাঁটতে থাকে কাউরান বাজারের দিকে। প্রায় 40 মিনিটের এই দীর্ঘ পথ সে হেঁটেই পাড়ি দেয়, কারণ বাস ভাড়া বা রিক্সা ভাড়ার টাকা চৌধুরী সাহেব তাকে দেন না। বাজারের পচা সবজি আর মাছের আষ্টে গন্ধে ভরা পরিবেশে পৌঁছে অয়ন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখানে অন্তত সে রাজকীয় অপমানগুলো নেই। কাউরান বাজারের ঘিঞ্জি পরিবেশ, ট্রাক থেকে সবজি নামছে, কুলি মজুরদের চিৎকার আর ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে চারপাশ মুখর। অয়ন একটি পরিচিত সবজির দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আরে অয়ন, আজ এত দেরি যে বাবা? আহমেদ চৌধুরী কি আজ বেশি খাটালো তোকে? রহমত চাচা এই বাজারের একজন পুরনো সবজি বিক্রেতা। সত্যরথ এই মানুষটির মনে অয়নের জন্য এক অদ্ভুত মায়া কাজ করে। না চাচা, একটু কাজ ছিল। লিস্টটা দেখুন তো সব আছে কিনা। লিস্ট তো আছে রে বাবা, কিন্তু তোর হাতের ওই আঙুলের এই দশা কেন? রক্ত তো এখনো তাজা দেখা যাচ্ছে। কিছু না চাচা, ওই গেট লাগানোর সময় চিপে পড়েছিল। আপনি দ্রুত বাজারগুলো দিন, দেরি হলে গিন্নিমা খুব বকবে।
ওই বাড়ির মানুষগুলো তো মানুষ না রে অয়ন, কসাই। তুই কেন যে এই জোয়াল টানছিস আমি বুঝি না। তোর মতো শিক্ষিত ছেলে যদি বাইরে কোথাও একটা চাকরিও করতি, অন্তত এই অপমানগুলো তো পেতে হতো না। শিক্ষার চেয়েও বড় কিছু দায় থাকে চাচা, সময় হলে সব কিছু হয়ে যাবে। আপনি শুধু আলু আর পেঁয়াজগুলো একটু ভালো রেখে দিন। সব সেরা মাল দিচ্ছি, কিন্তু শোন, তোকে আজ বাজারে আসার সময় একটা কালো পাজেরো গাড়ি ফলো করছিল বলে মনে হলো। তুই কি কিছু জানিস? কালো পাজারো? না তো চাচা, আমি খেয়াল করিনি, হয়তো এমনি যাচ্ছে। রহমত চাচা বাজার মেপে দিচ্ছেন, আর অয়ন সন্তর্পণে বাজারের আড়তের পেছনে একটি অন্ধকার গলির দিকে নজর রাখছে। সে দেখল সেই কালো পাজেরো গাড়িটি আড়তের পেছনের নোংরা ড্রেনের পাশে দাঁড়িয়ে আছে। অয়ন বাজার নেওয়া শেষ করে রহমত চাচাকে টাকা দিয়ে ধীর পায়ে সেই গলির ভেতরে ঢুকে পড়ে। স্যার, আসসালামু আলাইকুম। আপনি এই রোদে এত বড় ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছেন, এটা আমি আর সহ্য করতে পারছি না। গাড়িটা একটু আগে নিয়ে আসছিলাম আপনার জন্য। আনোয়ার অয়নের ছায়াসঙ্গী এবং তার বিশাল বিজনেস সাম্রাজ্যের প্রধান নির্বাহী। আনোয়ার সবসময় খুব কেতাদুরস্ত পোশাকে থাকে, যা অয়নের বর্তমান রূপের সাথে সম্পূর্ণ বিপরীত। চুপ কর আনোয়ার, এই এলাকায় আহমেদ চৌধুরীর অনেক লোক থাকে, গাড়িটা একটু দূরে রাখতে পারতেন না? স্যার, আপনার সুরক্ষার কথা ভেবে আমি খুব কাছে রাখতে বাধ্য হয়েছে। আর আপনার আঙুল থেকে রক্ত পড়ছে। কে করেছে এটা? এরা কি আবার? আনোয়ার, আমি তোমাকে আমার ক্ষত দেখার জন্য ডাকিনি, কাজের খবর দাও। চৌধুরী গ্রুপের শেয়ার আজ কত পয়েন্ট নামলো? আজ সকালেই ওটা আরও 12% ক্র্যাশ করেছে স্যার। ব্যাংক থেকে ওদের লোন ডিফল্টার হওয়ার নোটিশ চলে গেছে। আহমেদ চৌধুরী এখনও জানেন না যে তার কোম্পানির সিংহভাগ শেয়ার এখন আপনার বেনামি প্রতিষ্ঠানের দখলে। চমৎকার। কিন্তু নীরা, ও তো আজ যমুনা ফিউচার পার্কে যাবে শপিং করতে। সেখানে আমাদের যে নতুন ডায়মন্ড আউটলেটটা হয়েছে, সেখানে সব রেডি তো? জি স্যার, আমি নিজে চেক করেছি। নীরা যখন সেখানে যাবে ও একটা বিশেষ হার পছন্দ করবে। আমি ম্যানেজারকে বলে রেখেছি ওটা যেন কোনোভাবেই ওকে বিক্রি না করা হয় যতক্ষণ না আপনি সেখানে উপস্থিত হচ্ছেন। ভালো করেছ। আজ নীরাকে তার আসল জায়গা চিনিয়ে দিতে হবে। ও মনে করে টাকা দিয়ে সব কেনা যায়। আজ দেখুক টাকার উপরও ক্ষমতা থাকে। স্যার, আপনি কি আজই আপনার পরিচয় প্রকাশ করবেন? না, এখনো সময় হয়নি। ও আমাকে আজও ড্রাইভার হিসেবে নিয়ে যাবে। আমি চাই ও সেখানে গিয়ে চূড়ান্ত অপদস্থ হোক। তুমি তৈরি থাকো। জি স্যার, কিন্তু স্যার এই বাজারের ব্যাগটা আমি কি গাড়িতে তুলে দিব? পাগল হলে নাকি? এই ব্যাগই এখন আমার পরিচয়। এই নোংরা ব্যাগটার ভিতরেই আমি আমার 4 বছরের প্রতিশোধ লুকিয়ে রেখেছি। যাও এখন। আনোয়ার দ্রুত গাড়িতে উঠে পড়ে এবং গাড়িটি ধোঁয়া উড়িয়ে গলি থেকে বেরিয়ে যায়। অয়ন আবার সেই ভারী ব্যাগটা কাঁধে তুলে নেয়। থ্যাতলানো আঙুলে ব্যাগের রশিটা ঘষা লাগতে সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। তারপর আবার স্বাভাবিক হয়ে বাজারের ভিড়ের মধ্যে মিশে যায়। বাজার নিয়ে ভেলাতে ফেরার পর অয়নের ওপর যেন কাজের পাহাড় ভেঙে পড়ে। দুপুরের রোদে ভেজে সে যখন রান্নাঘরে বাজারগুলো নামিয়ে রাখল, শায়লা বেগম তাকে এক গ্লাস গরম পানিও খেতে দেননি। উল্টো পেঁয়াজের খোসা কেন মেঝেতে পড়ল তা নিয়ে 10 মিনিট লেকচার দিয়েছেন। অয়ন কোনো মতে নিজের হাত মুখ ধুয়ে সেই থ্যাতলানো আঙুলে একটুখানি নুন আর তেল লাগিয়ে নিল। তার সময় নেই নিজের যত্ন নেওয়ার, কারণ ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই। নীরা ভার্সিটি থেকে ফিরে তার ঘরের বারান্দা থেকে বারবার চিৎকার করে তাকে ডাকছে গাড়ি বের করার জন্য। অয়ন দ্রুত তার গায়ের ঘামে ভেজা পুরনো টি শার্টটা বদলে একটা সামান্য ধোয়া শার্ট পরে গ্যারেজের দিকে দৌড়ায়। গ্যারেজের ছায়াতেও যেন ভ্যাপসা গরম। নীরা দামি সানগ্লাসটা চোখে দিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করছে। তার পরনে এখন ওয়েস্টার্ন ড্রেস, যা বেশ আবেদনময়ী এবং দামি। অয়ন, তুই কি মারা গেছিস? আমি 10 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, আর তুই
এখন আসছিস? আসলে আপা, গাড়িটা একটু চেক করছিলাম, ব্রেকটা একটু ঢিলে ছিল তো। চুপ, একদম চুপ। তুই তো এখন মেকানিক হয়ে গেছিস দেখছি। গাড়ি স্টার্ট দে বলছি। আমার যমুনা ফিউচার পার্কে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার ফ্রেন্ডরা অলরেডি পৌঁছে গেছে। জি আপা, আপনি বসুন। অয়ন ড্রাইভিং সিটে বসে নীরা পিছনের সিটে বসার আগে খুব ঘেন্না ভরে অয়নের সিটের দিকে তাকায়। এই যে, তুই কি আজ গোসল করেছিস? তোর গা থেকে যদি ঘামের গন্ধ আমার নাকে আসে রে, তবে আমি চলন্ত গাড়ি থেকে তোকে লাথি মেরে ফেলে দেব। আমি পরিষ্কার হয়ে এসেছি ছোটো আপা, এসি চালিয়ে দিয়েছি, গন্ধ হবে। কথা কম, কাজ বেশি। আর শোন, আজ ড্রাইভ করার সময় একবারও লুকিং গ্লাসে আমার দিকে তাকানোর চেষ্টা করবি না। তোর মতো নিচু জাতের মানুষের নজর আমার উপরে পড়লে আমার দিনটাই খারাপ যায়। জি, আমি রাস্তার দিকেই তাকিয়ে থাকবো। ভালো। আর যমুনা ফিউচার পার্কের একদম মেইন এন্ট্রান্সে আমাকে নামিয়ে দেবে। ওখানে আমার অনেক হাই প্রোফাইল ফ্রেন্ড থাকবে। তুই যেন ভুলে আবার আমার সাথে কথা বলতে আসিস না। আমি বলবো তুই একটা হায়ার করা ড্রাইভার। আপনার যা ইচ্ছা আপা। আমি কি গাড়িটা এখন ছাড়তে পারি? হ্যাঁ, ছাড়। আর খবরদার পথে জ্যামের বাহানা দিবি না। যদি দেরিতে পৌঁছাই তবে তোর ওই আঙ্গুলটার মতো অন্য আঙ্গুলগুলো আমি আর শেষ করে দেব। অয়ন গাড়ি স্টার্ট দেয়। গুলশানের রাস্তা পেরিয়ে গাড়ি যখন প্রগতি সরণির দিকে এগুচ্ছে, অয়ন স্টিয়ারিং হুইলটা খুব শক্ত করে ধরে থাকে। সে দেখতে পায় পেছনের সিটে নীরা তার ফোনে কারোর সাথে কথা বলছে আর অট্টহাসি দিচ্ছে। অয়ন মনে মনে ভাবছে, এই হাসিটা আর কতক্ষণ থাকে নীরা? যমুনা ফিউচার পার্কে আজ শুধু শপিং হবে না, আজ তোমার 4 বছরের ধম্বের নীল দহন হবে। যমুনা ফিউচার পার্কের সেই ব্যস্ত শপিং শেষে নীরা যখন বাড়িতে ফিরল, তার মেজাজ ছিল ভীষণ খিটখিটে। সে যা কিনতে চেয়েছিল তা কোনো এক অদৃশ্য কারণে সে হাতে পায়নি। গাড়ি চালিয়ে ফেরার সময় অয়নকে সে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, কিন্তু অয়ন ছিল নির্বিকার। বাড়িতে পৌঁছেই নীরা জানতে পারে তার বাবা আহমেদ চৌধুরীর ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। বিকেল গড়িয়ে যখন গোধূলির আলো ঢাকা শহরের আকাশকে রক্তিম করে তুলছে, নীরা তখন অস্থির হয়ে চৌধুরী ভিলার ছাদে গিয়ে দাঁড়ায়। তার মাথায় তখন কেবল ধ্বংস হয়ে যাওয়া সাম্রাজ্যের চিন্তা। আর অয়ন, সে তার নিয়মমাফিক ভেজা কাপড়গুলো শুকুতে দেওয়ার বাহানায় ছাদে উঠে আসে। ছাদের এক কোণে দাঁড়িয়ে নীরা তার ফোনে চিৎকার করছে। তার কপালে চিন্তার ভাঁজ আর চোখের নিচে কালচে ছায়া স্পষ্ট হয়ে উঠেছে। নীরা আহমেদ চৌধুরীর ফোনে কথা বলছে। আব্বু, তুমি শান্ত হও। কিন্তু কেন এমন হবে? সকালে তো সব ঠিক ছিল। মা, আমি নিজেও জানি না কি হচ্ছে। হঠাৎ করে সব শেয়ার বাজারে ধস নামলো। কেউ একজন পরিকল্পনা করে আমাদের সব ব্যাকআপ ফান্ড আটকে দিয়েছে। এটা কি মির্জা গ্রুপের কাজ নাকি অন্য কেউ? এখনো কিছু বুঝতে পারছি না মা। আমি আজ রাতে ফিরতে দেরি করব, তুমি সাবধানে থেকো। নীরা ফোনটা কান থেকে নামিয়ে সজোরে নিঃশ্বাস নেয়। তার শরীর রাগে আর হতাশায় কাঁপছে। ঠিক তখনই সে খেয়াল করে অয়ন খুব ধীর সুস্থে তার গায়ের ছেঁড়া গেঞ্জিটা দিয়ে কাপড় শুকাতে দিচ্ছে। অয়ন, জি ছোটো আপা। তুই এখানে কি করছিস? গিনেমা কাপড়গুলো নেড়ে দিতে বললেন। এখন কাপড় নাড়ার সময়? তুই কি জানিস আমার পরিবার আজ কোন বিপদে আছে? আমি তো সামান্য চাকর আপা, বাইরের দুনিয়ার খবর আমি কিভাবে জানবো? চুপ কর। তোর এই সাধু সাজা আমি 4 বছর ধরে দেখছি। নীরা গটগট করে অয়নের সামনে গিয়ে দাঁড়ায়। সে অয়নের পুরনো শার্টের কলারটা 2 হাত দিয়ে শক্ত করে ধরে ঝাঁকাতে থাকে। তার নখগুলো অয়নের গলার চামড়ায় বিঁধে যাচ্ছে। তোর মতো অসভ্য একটা মানুষ এই বাড়িতে পা রাখার পর থেকে আমাদের অমঙ্গল শুরু হয়েছে। তুই আসার আগে আমাদের সব কিছু কত সুন্দর ছিল। অমঙ্গল কি আমি ডেকে আনি আপা? এটা তো সময়ের খেলা। সময়? তুই সময়ের কথা বলছিস? কেন যাস না তুই এখান থেকে? কেন মরে যাস না? সাহেব তো আমাকে ছাড়েন না,
আর আমিও তো কথা দিয়েছি সব শোধ না করে যাব না। শোধ? তুই কিসের শোধ দিবি? তুই তো আমাদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকিস। কখনো কখনো উচ্ছিষ্ট খাওয়া মানুষগুলোই আসলে বোঝার মালিক হয়ে যায়। তোর এই মুখ খারাপ করা কথাগুলো আমি আর সহ্য করতে পারছি না। বের হ এই ছাদ থেকে, বের হ। নীরা সজোরে অয়নকে ধাক্কা দেয়। ধাক্কাটা এতই জোরালো ছিল যে অয়ন ছাদের রেলিংয়ের কাছে টাল সামলাতে পারে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে নীরা নিজেই নিজের ভারসাম্য হারিয়ে পেছন দিকে পড়ে যাচ্ছিল। অয়ন বিদ্যুৎ গতিতে হাত বাড়িয়ে নীরার কোমর জড়িয়ে ধরে তাকে পতন থেকে রক্ষা করে। হুম। মুহূর্তের জন্য সময় থমকে যায়। নীরা অয়নের খুব কাছে, তার বুকের ধুকপুকানি নীরা পরিষ্কার শুনতে পাচ্ছে। অয়নের চোখের মণি দুটো তখন যেন গভীর কোনো সমুদ্রের মতো শান্ত কিন্তু ভয়ঙ্কর। দুজনের চোখাচোখি হয়। নীরার হৃদস্পন্দন কেন যেন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ছাড় আমাকে। ছেড়ে দিলে তো নিচে পড়ে যেতেন আপা। তোর এই অপবিত্র হাত দিয়ে আমাকে ধরার সাহস কিভাবে হলো? আমি শুধু আপনাকে বাঁচাতে চেয়েছি। তোর কাছ থেকে বাঁচতে চাই না আমি। নীরা নিজেকে ছাড়িয়ে নিয়ে সজোরে অয়নের গালে একটি থাপ্পড় মারে। থাপ্পড়ের শব্দে ছাদের স্তব্ধতা ভেঙে যায়। অয়নের ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে আসে। তোর এই হাত যেন আর কোনোদিন আমাকে স্পর্শ না করে। মনে থাকে যেন তুই এই বাড়ির কুকুরের চেয়েও অধম। মনে থাকবে আপা, আপনার প্রতিটি আঘাত আমার মনে থাকবে। নীরা থমকে দাঁড়ায়। অয়নের গলার স্বরটা হঠাৎ করে বদলে গেছে। এটি কোনো আর্তনাদ নয়, বরং এক তীব্র ক্ষমতার হুঙ্কার। নীরা যখন অয়নের চোখের দিকে তাকায়, সে শিউরে ওঠে। সেই চোখে এখন আর চাতকের আনুগত্য নেই, সেখানে দাউ দাউ করে জ্বলছে এক ভয়ঙ্কর পাওয়ার, যা নীরাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। তুই তুই এভাবে তাকাচ্ছিস কেন? এভাবে নয় আপা, আমি তো আপনার দিকে তাকাচ্ছি। না, তোর চোখে কি যেন একটা আছে। তুই মানুষ না শয়তান? আমি শুধু অয়ন, যে 4 বছর ধরে আপনার সব অপমান সয়ে যাচ্ছে। যথেষ্ট হয়েছে, নিচে যা, আমার চোখের সামনে থেকে যা। নীরা দ্রুত ছাদ থেকে নেমে যায়। তার হাত পা কাঁপছে। সে বুঝতে পারছে না কেন এই সামান্য অয়নকে দেখে আজ তার এত ভয় লাগছে। অয়ন ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। তার ঠোঁটের কোণে রক্ত সে আঙুল দিয়ে মুছে নেয় এবং এক চিলতে শীতল হাসি হাসে। রাত ঘনিয়ে আসে। চৌধুরী ভিলার প্রতিটি মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, তখন অয়নের আসল রূপ জেগে ওঠে। সে তার জীর্ণ বিছানা থেকে উঠে দাঁড়ায়। রাত এখন 2টো। পুরো শহর এখন নিস্তব্ধ। অয়ন নিঃশব্দে জানালা দিয়ে বাগান পেরিয়ে বাইরে বেরিয়ে আসে। তার পায়ে এখন কোনো শব্দ নেই। সে জানে ঠিক কোথায় তাকে পৌঁছাতে হবে। গুলশানে সেই অন্ধকার গলিগুলো পেরিয়ে সে কাউরান বাজারে সেই পুরনো আড়তের কাছে পৌঁছায়, যেখানে দিনের বেলা সে সবজি কিনত। কিন্তু আড়তের ভেতরে এখন এক অন্য জগৎ। পুরনো সেই গুদামের মরচে ধরা শাটারটি হালকা শব্দ করে খুলে যায়। ভেতরে তীব্র আলো। অয়ন ভেতরে ঢুকতেই সেখানে দাঁড়িয়ে থাকা 4-5 জন কালো স্যুট পরা সুঠাম দেহের বডিগার্ড মাথা নিচু করে দাঁড়ায়। ওয়েলকাম স্যার। সবাই সতর্ক তো? জি স্যার, কেউ টের পায়নি। অয়ন তার পরনে সেই পুরনো শার্ট আর লুঙ্গি খুলে ফেলে। একজন লোক এগিয়ে এসে তাকে একটি দামি ব্ল্যাক ওভারকোট এবং সাদা শার্ট পরিয়ে দেয়। অয়ন তার চুলে হাত দিয়ে পেছনের দিকে সরায়। আয়নায় এখন যে মানুষটি দাঁড়িয়ে আছে সে কোনো চাকর নয়, সে হলো এই শহরের অদৃশ্য সম্রাট। স্যার, আপনার জন্য ওয়েট করছিলাম। আনোয়ার একটি ল্যাপটপ নিয়ে এগিয়ে আসে। তার চেহারায় তীব্র উত্তেজনা। চৌধুরী সাহেবের খতিয়ান কি? আহমেদ চৌধুরী এখন পাগলের মতো এদিক ওদিক ফোন করছে স্যার। তার মেইন ইনভেস্টররা আজ সবাই হাত কুটিয়ে নিয়েছে। ব্যাংকের ম্যানেজারকে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি, কাল সকালে যেন ওনার বাড়ি নিলামের নোটিশ পাঠিয়ে দেয়। এত জলদি? সময় তো আপনার হাতেই স্যার। আপনি চাইলেই কাল ওনাকে রাস্তায় নামিয়ে দিতে পারেন।
সেখানে দাঁড়িয়ে থাকা আইটি স্পেশালিস্ট বলে ওঠে। স্যার এইখানে দেখুন, ওদের লাস্ট ব্যাকআপ ফান্ডটা এখনও সিঙ্গাপুরে একটা অ্যাকাউন্টে সচল আছে। ওটা কি ব্লক করব? অয়ন ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকায়। নীল আলোয় তার ফ্যাকাশে চেহারাটা আরও তীব্র আর গম্ভীর দেখায়। সে ডয়ার থেকে একটি দামি চুরুট বের করে জ্বালায়। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের লাস্ট ব্যাকআপ ফ্রান্টটাও ক্রাশ করাও। আমি চাই আহমেদ চৌধুরী পথের ফকির হয়ে আমার পায়ের নিচে এসে দাঁড়াক। ওনার প্রতিটি ইটের উপর আমার অধিকার থাকবে। স্যার, নীরা ম্যাম কি কিছু সন্দেহ করেছে? ও আজ ছাদে আমার কলার ধরেছিল, আমার বাবাকে অপমান করেছে। ওকে কি তুলে নিয়ে আসবো? না, ওকে তিলে তিলে জ্বলতে দেখতে চাই। ও যে প্রাসাদ নিয়ে অহংকার করে, সেই প্রাসাদের মালিক যখন আমি হব, তখন ওর মুখটা কেমন হবে সেটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। অয়নের চুরুটের ধোঁয়া ছাড়ে। হঠাৎ তার নজরে পড়ে ল্যাপটপের এক কোণে নীরার একটি প্রোফাইল পিকচার। নীরা হাসছে। অয়নের চোখের কঠোরতা এক মুহূর্তের জন্য শিথিল হয়ে যায়। তার মনে পড়ে ছোটবেলার সেই দিনগুলো, যখন এই নীরাই ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। অয়নের চোখে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে, কিন্তু সে পরক্ষণেই তা মুছে ফেলে। ইমোশন দিয়ে যুদ্ধ জেতা যায় না নোয়া, নীরাকে শাস্তি পেতেই হবে। আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে স্যার। চোখের ভাষা পড়তে যেও না, কাজে মন দাও। কাল সকাল 10টার মধ্যে যেন সব রিপোর্ট আমার ডেস্কে থাকে। জি স্যার, কাজ শুরু করেছি। চৌধুরী সাহেবকে জানেন ওনার এই বিপদের পেছনে কার হাত আছে? না স্যার, উনি ভাবছেন এটা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র। উনি আপনার ছদ্মবেশ কল্পনাও করতে পারবেন না। ভালো, রহস্যটা যত গভীর হবে শেষটা তত সুন্দর হবে। অয়ন ওভারকোটটা খুলে আবার তার সেই জীর্ণ পোশাক পরে নেয়। সে আবার সেই অন্ধকারের মানুষে রূপান্তরিত হয়। গুদাম থেকে বের হওয়ার আগে সে একবার পেছনে ফিরে তাকায়। তার চোখে এখন কেবলই প্রতিশোধের নেশা। সে জানে খুব তাড়াতাড়ি চৌধুরী ভিলার সমীকরণ পুরোপুরি বদলে যাবে। ভোর হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। অয়ন যখন চুপি চুপি তার ঘরে ফিরে এলো, তখন ভোরের আজান শুরু হয়েছে। সে তার শক্ত বিছানায় শুয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। অয়ন জানে আগামীকাল তাকে আবার সেই জুতো পালিশ করতে হবে, কিন্তু এবার তার মনে হবে এই জুতো আমার নিজের কেনা, সাম্রাজ্যের ধুলো পরিষ্কার করছি। এভাবেই সেদিন অয়নের পুরোটা দিন কেটে যায় খাটুনি করে। রাত বাড়ার সাথে সাথে চৌধুরী ভিলার গুমট পরিবেশ আরও তীব্র হয়ে ওঠে। আহমেদ চৌধুরী যখন ডিনারে বসে নীরাকে তার আসন্ন বিয়ের সিদ্ধান্তের কথা জানালেন, তখন ভিলাতে যেন এক নিস্তব্ধ ঝড় বয়ে গেল। নীরা স্তব্ধ হয়ে তার বাবার দিকে তাকিয়েছিল, কিন্তু বাবার চোখে আজ সে দাপট ছিল না, ছিল কেবল দেউলিয়া হওয়ার তীব্র আতঙ্ক। রাত 1টা পার হয়ে 2টোর দিকে এগুচ্ছে। বাইরে অঝরে বৃষ্টি নামল। নীরা তার ঘরের দরজা বন্ধ করে অন্ধকারের মধ্যে বসে ডুবলে কাঁদছিল। নীরা তার বিছানায় ছটফট করছে। তার কানে বাবার সেই কর্কশ কথাগুলো বারবার বাজছে। কোম্পানি বাঁচাতে হলে তোকে মির্জা সাহেবের প্রস্তাবে রাজি হতে হবে নীরা, নিলে আমাদের কাল রাস্তায় দাঁড়াতে হবে। নীরা অস্থির হয়ে বারান্দার স্লাইডিং ডোর খুলে বাইরে এসে দাঁড়ায়। আল্লাহ, তুমি আমাকে কেন এই অবস্থায় ফেললে? বৃষ্টির ঝাপটা নীরার মুখ ভিজিয়ে দিচ্ছে। সে নিচে তাকিয়ে দেখে বাগানের মাঝখানে একজন মানুষ ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। সে ভালো করে তাকিয়ে বুঝতে পারে ওটা অয়ন। অয়ন? অয়ন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে আছে। সে হাসছে, এক অদ্ভুত ক্রূর কিন্তু শান্ত হাসি। নীরা বারান্দার গ্রিল ধরে নিচু স্বরে ডাকে, আয় অয়ন, তুই কি পাগল হয়ে গেছিস? পাগল হতে তো অনেক সাহস লাগে আপা, আমি তো শুধু বৃষ্টি গুনছি। এই মাঝরাতে কেউ এভাবে ভেজে? বৃষ্টির নিচে দাঁড়ালে চোখের জল আর বৃষ্টির জলের পার্থক্য করা যায় না, তো তাই বিচ্ছে। তোর আবার চোখের জল কিসের? হাহ, তুই তো সুখী মানুষ, তোর তো হারানোর কিচ্ছু নেই। হারানোর কিছু না থাকলে কি আর 4 বছর ধরে এই নরকে পড়ে থাকতাম? নরক মানে? এই বাড়িটাকে তুই নরক বলছিস?
যেখানে মানুষের বদলে চামড়ার দামি ব্যাগ আর জুতোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা নরক ছাড়া আর কি। চুপ কর, তোর মুখে এসব বড় বড় কথা মানায় না। বলুন আপা, এই মাঝরাতে রাজকুমারী কেন তার বারান্দায় কাচ্ছে? আমি কাচ্ছি না। আর তুই কিভাবে জানলি? বাতাসে কান্নার গন্ধ পাওয়া যায়। নীরা আপা, আপনার এই দামি পারফিউমের নিচে কান্নার গন্ধটা খুব তীব্র হয়ে বেশি আসছে। আর তুই কি জানিস আমার জীবনটা আজ শেষ হয়ে যাচ্ছে? জীবন কখনো হুট করে শেষ হয় না আপা। বাবা আমাকে ওই লম্পট মির্জা সাহেবের সাথে বিয়ে দিবে। লোকটার বয়স বাবার সমান। টাকার দরকার হলে মানুষ তো নিজেকেও বিক্রি করে দেয়। আপনি তো স্রেফ একটা পণ্য ওনার কাছে। তুই আমার বাবাকে নিয়ে এভাবে কথা বলছিস? সত্যিটা দিতে হয় আপা। আপনার বাবা ব্যবসা বোঝেন, ভালোবাসা বোঝেন না। আমি কি করব এখন? তুই কি জানিস আমি কতটা অসহায়? অয়ন হাসে। বৃষ্টির তীব্র শব্দে তার হাসিটা আরও রহস্যময় শোনায়। সে আকাশের দিকে হাত বাড়িয়ে বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো ধরার চেষ্টা করে। এটা শেষ নয় নীরা, এটা নতুন শুরুর আগের অন্ধকার। মানে কি? তুই কিসের শুরুর কথা বলছিস? আজ রাতটা পার হতে দিন, কাল যখন সূর্য উঠবে দেখবেন দুনিয়াটা বদলে গেছে। তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই কে রে অয়ন? কেন তোর মধ্যে এই সামান্য চাকরটার বাহিরও অন্য কিছু দেখি আমি? আমি যা তা আপনি সহ্য করতে পারবেন না। এখন ঘুমাতে চান, কাল আপনাকে অনেক লড়াই করতে হবে। তুই আমাকে হুকুম করছিস? উপদেশ দিচ্ছি, হুকুম করার সময় আমার এখনো আসেনি। নীরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন অন্ধকারের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলোর সাথে মিশে যেন এক ছায়া রূপ ধারণ করেছে। নীরা বারান্দা থেকে ঘরে ফিরে আসে, কিন্তু তার হৃদস্পন্দন তখনও তীব্র। সে বুঝতে পারে না কেন এই অয়নকে আজ তার রক্ষাকর্তা মনে হচ্ছে। সারা রাত বৃষ্টির সেই তীব্রতা কাটলেও আকাশ থেকে মেঘ পুরোপুরি সরেনি। ভোরের আলো চৌধুরী ভিলাতে এক বিষণ্ণ পরিবেশ নিয়ে আসে। আহমেদ চৌধুরী সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছেন। তার চেহারায় মৃত মানুষের মতো ফ্যাকাশে ভাব। শায়লা বেগম বিছানা থেকে ওঠেননি। অয়ন যথারীতি ভোর 5টায় উঠে রান্নাঘরের কাজে হাত দিয়েছে। সে আটা মাখছে। রান্নাঘরের সেই গরম ভ্যাপসা পরিবেশে অয়ন একা কাজ করছে। রান্নাঘরে গ্যাসের চুলা জ্বলছে। অয়ন খুব দ্রুত আটা মাখছে। তার শার্টের আস্তিন গোটানো ঘাম ঝরছে তার ঘাড় বেয়ে। ঠিক তখনই নীরা রান্নাঘরে ঢোকে। তার চোখ দুটো ফোলা, বোঝা যাচ্ছে সারা রাত কেঁদেছে। অয়ন, আমাকে এক গ্লাস পানি দে। অয়ন হাত না ধুয়ে গ্লাসটা বাড়িয়ে দেয় না। সে আগে হাত ধুয়ে খুব শান্তভাবে গ্লাসটা পূর্ণ করে নীরার দিকে এগিয়ে দেয়। নিন, পানির বদলে চিনি শরবত করে দেবে। না, এমনি ঠিক আছে। নীরা পানি খাচ্ছে, কিন্তু তার চোখ বারবার অয়নের দিকে যাচ্ছে। অয়নের শরীরের পেশিগুলো আজ যেন বেশি তীব্র দেখাচ্ছে। শ্রমিকের শরীর হলেও তার মধ্যে এক রাজকীয় কাঠিন্য আছে। নীরা এক মুহূর্তের জন্য বিভোর হয়ে যায়। বেশি তাকিয়ে থাকবেন না আপা, নজর লেগে যাবে। কি বললি? বেয়াদব! আমি কেন তোর দিকে তাকাতে যাব? চোখ তো মিথ্যা বলে না নীরা। আয়নায় নিজের চোখটা একবার দেখে নেবেন। তোর স্পর্ধা আকাশ ছুঁয়েছে অয়ন। বাবা ঠিকই বলেছিল, তোকে লাই দিয়ে মাথায় তোলা হয়েছে। সাহেব তো আমাকে সবসময় পায়ের নিচে রেখেছেন, লাই দিলেন কবে? এই যে তুই মুখে মুখে তর্ক করছিস, এটা কি লাই দেওয়া নয়? আমি তো শুধু আপনার পানির গ্লাসটা নিতে চাচ্ছি। নীরা গ্লাসটা অয়নের দিকে বাড়িয়ে দেয়। অয়ন গ্লাসটা নেওয়ার সময় ইচ্ছে করে নীরার আঙুলগুলো নিজের হাতের ভেতর শক্ত করে ধরে ফেলে। নীরা চমকে ওঠে। এক তীব্র ইলেকট্রিক শক যেন দুজনের শরীরে বয়ে যায়। ছাড় বলছি, তুই একজন চাকর, তোর সাহস কিভাবে হয় আমাকে ছোঁয়ার? চাকর হলেও আমার তো মন আছে আপা। তোর মনের দাম 1 পয়সা নেই এই বাড়িতে। হাত ছাড়। যদি না ছাড়ি, যদি বলি আজ থেকে এই হাত আমি আর ছাড়বো না। তুই কি পাগল হয়েছিস? আমি নীরা চৌধুরী, আর তুই তুই নর্দমার কীট। অয়ন নীরাকে নিজের দিকে একটু টেনে নেয়। রান্নাঘরে সেই ছোট্ট জায়গায় নীরা দেয়ালে পিঠ দিয়ে দাঁড়াতে বাধ্য হয়। অয়ন তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কথা বলে।
তার গলার স্বর এখন কোনো চাকরের মতো নয়, বরং কোনো দাপটের সম্রাটের মতো তীব্র। কখনো কখনো রাজাকে রানীর জন্য ভূত তো শাস্তি হয় নীরা। নর্দমার কিটের মধ্যেও কখনো কখনো ড্রাগন লুকিয়ে থাকে। তুই তুই কি বলছিস এসব? তোর গলার আওয়াজ এমন কেন? আওয়াজটা চেনে রাখুন, খুব শীঘ্রই এই আওয়াজই পুরো শহর কাঁপবে। আমি তোকে এক্ষুনি বরখাস্ত করব, বাবাকে বলবো সব। বলুন, কিন্তু আপনার বাবার সেই ক্ষমতা কি এখনো আছে? যে মানুষ নিজের মেয়েকে বেঁচে দিতে চায় সে কি আমাকে সরাবে? তুই সব কিছু জানিস? আমি সব জানি নীরা। আমি এও জানি যে আপনি মির্জা সাহেবের সাথে বসতে চাচ্ছেন না। আর প্লিজ ছেড়ে দে হাতটা, লাগছে। ব্যথা সহ্য করতে শেখুন। রাজ কপাল পেতে হলে আগে তপ্ত লোহার আগুনের ছোঁয়া পেতে হয়। অয়নেরা হাত ছেড়ে দেয় এবং আবার খুব স্বাভাবিকভাবে আটা মাখতে শুরু করে। নীরা স্তব্ধ হয়ে যায়, তার শরীর থরথর করে কাঁপছে। সে বুঝতে পারছে না এই 4 বছর ধরে তার চোখের সামনে থাকা এই ছেলেটি আজ হঠাৎ এমন বদলে গেল কিভাবে। অয়নের চোখে সেই পাওয়ার নীরাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। তুই কে? সত্যি করে বল আর, তুই কে? আমি আপনার সেই চাকর যে প্রতিদিন আপনার জুতো পরিষ্কার করে। এখন যান, নাস্তার দেরি হয়ে যাচ্ছে। না, তুই মিথ্যে বলছিস। তোর চোখে আমি অন্য কাউকে দেখছি। মানুষ মাঝে মাঝে যা দেখতে চায় তাই দেখে। করার ভ্রম ছিল আপা। ভ্রম না, আমি ওই স্পর্শ ভুলবো না। তাহলে মনে রাখুন, মনে রাখলে লড়াই করতে সুবিধা হবে। নীরা দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তার মাথা ঘুরছে। অয়ন রান্নাঘরে একা দাঁড়িয়ে হাসে। সে তার আটা মাখা হাতের দিকে তাকায় এবং বিড়বিড় করে বলে, খেলাটা তো এখন শুরু নীরা, আপনি তো কেবল প্রথম ছলটা দেখলেন। নীরা যখন রান্নাঘর থেকে ফিরে নিজের ঘরে ঢুকল, তখন তার মনে হচ্ছিল সে কোনো ঘোরের মধ্যে আছে। অয়নের সেই কথাগুলো তার কানে মন্ত্রের মতো বাজছে। ঠিক সেই সময় ডাইনিং টেবিল থেকে আহমেদ চৌধুরীর আর্তনাদ শোনা গেল। নীরা নিচে নেমে দেখে তার বাবা হাতে একটা খাম নিয়ে কাঁপছেন। এটি ব্যাংক থেকে আসা সর্বশেষ নোটিশ। 4 বছর ধরে গড়ে তোলা সাম্রাজ্য আজ ধূলিসাৎ হওয়ার পথে। অয়ন তখন দূর থেকে দাঁড়িয়ে শান্তভাবে সব দেখছিল, যেন সে জানতো এই মুহূর্তটি ঠিক তখনই আসবে। ভিলার রান্নাঘরের সেই তীব্র উত্তেজনার পর নীরা নিজের ঘরে গিয়ে দীর্ঘক্ষণ স্তম্ভিত হয়ে বসেছিল। অয়নের সেই ভয়ঙ্কর ব্যক্তির তাকে ভেতর থেকে ওলটপালট করে দিচ্ছিল। কারণ দুপুরে তাকে তার বাবার সাথে শহরের সবচেয়ে দামি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে যেতে হবে। আহমেদ চৌধুরী তার সেই সম্বলটুকু বাঁচানোর জন্য মরিয়া হয়ে মির্জা সাহেবের মাধ্যমে দ্য শ্যাডো কিংয়ের সাথে সাক্ষাতের চেষ্টা করেছেন। অয়ন যথারীতি গাড়ির ড্রাইভার সেজে তাদের হোটেলে নামিয়ে দিয়ে পার্কিংয়ে চলে গেল। নীরা যখন হোটেলের সেই রাজকীয় পরিবেশে পা রাখল, তখন তার মনে হচ্ছিল সে কোনো বলির পাঠা হিসেবে সেখানে যাচ্ছে। হোটেলের বিশাল কনফারেন্স হলের বাইরে আহমেদ চৌধুরী অস্থির হয়ে পায়চারি করেছেন। তার সাথে আছে কুখ্যাত ব্যবসায়ী মির্জা সাহেব, যার চোখে নীরাকে গিলে খাচ্ছে। আহমেদ ভাই, শান্ত হন। শ্যাডো কিং যদি আজ রাজি হয়ে যান তবে আপনার সব দেনা এক তুড়িতে শেষ হয়ে যাবে। কিন্তু মির্জা সাহেব উনি কি আমাদের সাথে দেখা করবেন? আমি শুনেছি উনি খুব রহস্যময় মানুষ। সেটা আমার উপরে ছেড়ে দিন, তবে মনে রাখবেন আজকের ডিলটা কিন্তু নীরাকে ঘিরেই। আব্বু, তোমরা কি আমাকে কোনো পণ্য মনে করেছো? আমি এখানে থাকতে পারছি না। নীরা, নিজের জেদ সামলা। আমাদের পিঠ এখন দেয়ালে থেকে গেছে। কিন্তু মির্জা সাহেবের মতো লোকের সামনে আমাকে কেন বসিয়ে রেখেছো? আহা নীরা, রাগ করছো কেন? আমি তো তোমার মঙ্গলের জন্যই বলছি। আপনার মুখের কথা শুনলে আমার জাস্ট ঘৃণা লাগে। নীরা আর সহ্য করতে না পেরে হলরুমের পাশের লেডিস ড্রেসিং রুমে ঢুকে পড়ে। সে আয়নার সামনে দাঁড়িয়ে ডুকরে কেঁদে ওঠে। তার মনে হচ্ছে চারপাশ থেকে অন্ধকার তাকে গ্রাস করছে। কেন আমার জীবনটা এমন হলো? অয়ন ঠিকই বলেছিল, আমি স্রেফ একটা পণ্য। নীরা আয়নায় নিজের মুখটা পরিষ্কার করছিল। এমন সময় সে আয়নার প্রতিফলনে পিছনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে।
দীর্ঘ পোশাক নয়, বরং কয়েক কোটি টাকার কাস্টমাইজ স্যুট পরা এক সপুরুষ। তার চেহারায় এক আভিজাত্য এবং ভয়ঙ্কর গম্ভীরতা, কিন্তু রুমের আলো কম থাকায় মুখটা অস্পষ্ট। কে আপনি? চুপ, একদম চিৎকার করবেন না। এখানে কিভাবে ঢুকলেন? আপনি আপনি কে? সিকিউরিটি? নীরা চিৎকার করতে গেলে লোকটা চোখের পলকে নীরার সামনে এসে তার মুখ সজোরে চেপে ধরে। নীরার পিঠ দেয়ালের সাথে ঠেকে যায়। লোকটার গায়ের দামি তামাক আর পারফিউমের গন্ধ নীরাকে নাকে আছড়ে পড়ছে। বললাম না চুপ থাকতে। আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি। উম, উম। হাত সরালে কি কথা দেবে যে চিৎকার করবে না? নীরা মাথা নেড়ে সম্মতি জানায়। লোকটা হাত সরিয়ে নেয়, কিন্তু নীরাকে তার বাহুবন্ধন থেকে মুক্ত করে না। তার গলার আওয়াজটা নীরার কাছে অত্যন্ত চেনা, কিন্তু সে বিশ্বাস করতে পারছে না। আপনার কণ্ঠস্বর অয়ন? না, এটা সম্ভব না। অয়নকে? আমি তো তোমার বাবার হর্তা কর্তা। আপনি কি শ্যাডো কিং? নামে কি আসে যায় নীরা? তোমার বাবা তোমাকে বিক্রি করার ছক কষছে, আর তুমি এখানে কাঁদছো। আপনি কিভাবে জানলেন? আমি সব জানি। আমি এটাও জানি যে তোমার বাবার প্রতিটি নিঃশ্বাস এখন আমার দয়ায় চলে। আমাকে ছেড়ে দিন। আপনি যেই হন না কেন, এইভাবে একটা মেয়ের রুমে ঢোকা আপনার সাজে না। সাজবে নীরা। যখন তুমি জানবে এই পুরো হোটেল, এই শহর এবং তোমার বাবার জীবন আমার হাতের মুঠোয়, তখন সব সাজবে। আপনার মুখটা দেখান আমাকে। সময় হয়নি, তবে মনে রেখো, মির্জা সাহেবের সাথে আজ রাতে তোমার কোনো ডিনারে যাওয়া হবে না। কেন? কারণ আমি সেটা চাই না। লোকটা নীরাকে ছেড়ে দিয়ে দ্রুত দরজার দিকে চলে যায়। নীরা দৌড়ে গিয়ে দরজা খোলে, কিন্তু করিডোরে কাউকে দেখতে পায় না। সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার মাথায় কেবল একটাই চিন্তা, ওই কণ্ঠস্বর কি আসলে অয়নের ছিল, নাকি সে ভুল শুনছে। হোটেলে সেই রহস্যময় ডিল শেষ পর্যন্ত সফল হলো না। শ্যাডো কিং উপস্থিত হননি, শুধু তার সেক্রেটারি এসে জানিয়ে গেছেন যে ডিলটা স্থগিত করা হয়েছে। আহমেদ চৌধুরী হতাশায় ভেঙে পড়লেন। ফেরার পথে আকাশ কালো করে মেঘ জমেছে। আহমেদ চৌধুরী, নীরা আর তাদের সেই ড্রাইভার অয়ন গাড়িতে করে ফিরছিল। নীরা বারবার লুকিং গ্লাসে অয়নের দিকে তাকাচ্ছিল, কিন্তু অয়ন ছিল একদম নির্বিকার। গাড়ি যখন পূর্বাচলের একটি নির্জন রাস্তায় পৌঁছালো, তখন হঠাৎ একটি কালো রঙের জিপ তাদের গাড়ির গতিরোধ করে। নির্জন রাস্তা, দুপাশে ঝোপঝাড় আর অন্ধকার। কালো জিপ থেকে 4-5 জন সশস্ত্র মাস্ক পরা গুন্ডা নেমে আসে। অয়ন, গাড়ি ঘোরাও। অয়ন। সাহেব, রাস্তা বন্ধ, পালানোর জায়গা নেই। আব্বু, ওরা কারা? গুন্ডারা এসে গাড়ির কাজ ভাঙতে শুরু করে। ড্রাইভার অয়নের সিট থেকে নেমে আসে। গুন্ডারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বুড়োটাকে মার আর মেয়েটাকে নিয়ে চল, মির্জা সাহেব এটাই চেয়েছে। মির্জা সাহেব? ওনার এত সাহস? ছাড়ুন আমাকে, সাহায্য করুন কেউ। গুন্ডারা নীরাকে টেনে গাড়ি থেকে বের করে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটি স্পোর্টস বাইকের তীব্র আওয়াজ শোনা যায়। একটি কালো ইয়ামাহা আর 15 ঝড়ের গতিতে এসে গুন্ডাদের মাঝখানে ব্রেক কষে। আরোহী হেলমেট পরা, পরনে কালো লেদার জ্যাকেট। এই কে রে তুই? মরতে আসছিস? বাইক আরোহী কোনো কথা না বলে বাইক থেকে লাফিয়ে নামে। তার মুভমেন্ট একদম প্রফেশনাল কিলারের মতো। প্রথম গুন্ডা লাঠি নিয়ে তেড়ে আসতেই আরোহী তার হাত ধরে মোচকে দিয়ে বুকে সজোরে এক লাথি মারে। লোকটা 10 ফিট দূরে গিয়ে ছিটকে পড়ে। কে উনি? ও তো একা হাতে সবাইকে মারছে। আরোহী একের পর এক গুন্ডাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তার মারপিটের স্টাইল একদম ভয়ঙ্কর। 2 মিনিটের মধ্যে 10 থেকে 12 জন গুন্ডা মাটিতে পড়ে গোঙাচ্ছে। আরোহী ধীর পায়ে নীরার দিকে এগিয়ে আসে। নীরা ভয়ে 2 কদম পিছিয়ে যায়। আপনি আপনি কে? আরোহী নীরার খুব কাছে এসে দাঁড়ায়। সে নীরাকে কোলে তুলে নেয়। নীরা যখন তার বাহুবন্ধনে আসে, তখন সে আরোহীর কবজিতে
একটি বিশেষ উল্কি দেখতে পায়, একটি সাপের প্রতিকৃতি। নীরা শিউরে ওঠে, কারণ এই একই উল্কি সে অয়নের হাতে একবার কাজ করার সময় দেখেছিল। অয়ন, তুই কি অয়ন? আরোহী কোনো জবাব দেয় না। সে নীরাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে দেয় এবং আহমেদ চৌধুরীকে শান্ত থাকার ইশারা করে। নীরা যখন আরোহীর হেলমেটটা খোলার জন্য হাত বাড়ায়, আরোহী ছট করে সরে যায়। আপনারা এখন নিরাপদ, সোজা বাড়িতে চলে যান। আপনার পরিচয় কি আমি জানতে পারি? পরিচয় দিয়ে কি হবে? মানুষ তো ছায়ারই ভক্ত হয়। আরোহী দ্রুত বাইকে উঠে স্টার্ট দেয় এবং চোখের পলকে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। নীরা গাড়িতে বসে হাঁপাচ্ছে। তার নাকে তখনও একটি খুব পরিচিত গন্ধ লেগে আছে, সেই দামি পারফিউম যা সে হোটেলের ড্রেসিং রুমে সেই রহস্যময় সপুরুষের গায়ে পেয়েছিল। আর এই গন্ধটা অয়নের ব্যবহৃত সাধারণ সাবানের গন্ধের চেয়ে অনেক আলাদা, কিন্তু খুব চেনা। অয়ন কই? অয়ন? সাহেব, আমি এখানে। আমাকে ওরা নর্দমায় ফেলে দিয়েছিল। অয়ন রক্তাক্ত অবস্থায় ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে। তার গায়ে কাদামাখা দেখে মনে হচ্ছে সে অনেক মার খেয়েছে। অয়ন, তুই ঠিক আছিস? জি আপা, ওই বাইকওয়ালা না আসলে আজ আমাদের খুব বিপদ হতো। তুই কি বাইকওয়ালাকে চিনিস? না তো, কেন, আপনি জানেন? তোর হাতে একটা উল্কি আছে না? উল্কি? কিসের উল্কি আপা? আমি তো জাতে মুসলমান, উল্কি করবে কেন? অয়ন তার হাত বাড়িয়ে দেখায় সেখানে কোনো উল্কি নেই। নীরা বিভ্রান্ত হয়ে যায়। সে নিজের চোখে দেখেছে, কিন্তু এখন নেই কেন? অয়ন গাড়িতে বসে ড্রাইভ করতে শুরু করে। নীরা লুকিং গ্লাসে অয়নের চোখের দিকে তাকায়। অয়ন হাসছে, আয়নায় দেখা সেই সুপুরুষের মতো এক রহস্যময় হাসি। অয়ন, তুই কি কিছু লুকাচ্ছিস আমার কাছে? লোগানের মধ্যে কি থাকতে পারে আপা? আমি তো স্রেফ আপনার চাকর। না, তুই সাধারণ কেউ না। আমি তোকে চিনে ফেলবো অয়ন, খুব শীঘ্রই। চিনতে পারলে হয়তো আপনি নিজেকে হারিয়ে ফেলবেন নীরা। গাড়ি অন্ধকারের মধ্যে দিয়ে চৌধুরী ভিলার দিকে এগিয়ে যায়। আকাশ ভেঙে আবার বৃষ্টি শুরু হয়। নীরা বুঝতে পারে তার চারপাশের পৃথিবীটা এক বিশাল রহস্যের জালে আটকে গেছে, আর সেই জালের মাকড়সাটা সম্ভবত তার ড্রাইভ সিটেই বসে আছে। বাড়িতে ফেরার পর পুরো ভিলাতে এক তীব্র উত্তেজনা বিরাজ করছিল। আহমেদ চৌধুরী মির্জা সাহেবের এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারছেন না। তিনি অয়নকে হুকুম দিলেন তাকে এক গ্লাস কড়া কফি দেওয়ার জন্য। অয়ন কফি নিয়ে যাওয়ার সময় আহমেদ চৌধুরীর ডেস্কে রাখা কিছু গোপন ফাইল দেখে নেয়। রাতে যখন সবাই গভীর ঘুমে, অয়ন আবার তার সেই গোপন আস্তানায় যাওয়ার প্রস্তুতি নেয়। আজ রাতে তাকে বড় একটি সিদ্ধান্ত নিতে হবে। আহমেদ চৌধুরীকে কি সে বাঁচাবে নাকি পুরোপুরি ধ্বংস করে দিবে? পরের দিন সকালে, গত রাতে সেই ঝড় বৃষ্টির পর আজ সকালটা যেন এক অদ্ভুত স্তব্ধতা নিয়ে এসেছে। চৌধুরী ভিলার রাজকীয় বাগানটা আজ আগাছায় ভরা মনে হচ্ছে। আহমেদ চৌধুরী সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। তার দীর্ঘদিনের তিলে তিলে গড়া সাম্রাজ্য আজ ধসে পড়ার মুখে। নীরা তার ঘরে একা বসে জানালার দিকে তাকিয়ে আছে। তার মনে বারবার সেই রহস্যময় বাইক আরোহী আর হোটেলের ড্রেসিং রুমের লোকটির কথা ঘুরপাক খাচ্ছে। অয়ন খুব ভোরেই বাজার করার নাম করা ভিলা থেকে বেরিয়ে গেছে, কিন্তু তার গন্তব্য আজ কাউরান বাজার নয়, বরং মতিঝিলের সেই দাপুটে কর্পোরেট পাড়া। মতিঝিলের ব্যস্ত এলাকায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়। অফিসের বাইরের পরিবেশ আজ থমথমে। পাওনাদাররা নিচে ভিড় করছে, আর ভেতরে আহমেদ চৌধুরী তার বিশাল চেম্বারে বসে কাঁপছেন। তার সামনে দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত পিএ করিম। করিমের চোখে মুখেও তীব্র আতঙ্ক। করিম, ব্যাংকের ম্যানেজারের সাথে কি কথা হয়েছে? জি স্যার, কিন্তু উনি কোনো সুখবর দিতে পারলেন না। কি বলেছে সে? আমার সব অ্যাকাউন্ট সিজ করা হলো কেন? স্যার, ব্যাংক বলছে ওপর মহলের কড়া নির্দেশ আছে। আপনার 4 বছরের ট্যাক্স ফাইলের সব গরমিল আজ সকালে পুলিশের হাতে পৌঁছে গেছে। এটা সম্ভব নয়। 4 বছর আগে আমি সব ফাইল ক্লিন করেছিলাম। কে এসব করলো?
স্যার আরও একটা ভয়ঙ্কর খবর আছে। কি? তাড়াতাড়ি বল। বাজারে সব শেয়ার 1 ঘন্টার মধ্যে কেউ একজন কিনে নিয়েছে। আপনার এই কোম্পানি এখনই 100% মালিকানা অন্য একজনের। কে সেই মানুষ? মির্জা নাকি অন্য কেউ? না স্যার, এই লোকটা কোনো নাম ব্যবহার করেনি, শুধু একটা লোগো পাঠিয়েছে। কিসের লোগো? একটা কেউটে সাপের লোগো স্যার। লোকটা এখন নিচে এসেছে। সিকিউরিটি বলল সে আপনার সাথে দেখা করতে আসছে। সে আমার অফিসে ঢুকেছে, আমি তাকে ছাড়বো না। এখনই পুলিশ ডাকো। স্যার, পুলিশ ডাকার ক্ষমতা এখন আমাদের হাতে নেই। ভবনটির মালিকানা পরিবর্তন হয়ে গেছে। আহমেদ চৌধুরী চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার হাত থরথর করে কাঁপছে। ঠিক সেই সময় করিডোরে ভারী বুটের শব্দ শোনা গেল। কয়েকটা বলিষ্ঠ মানুষ যেন ধীর পায়ে এগিয়ে আসছে। আহমেদ চৌধুরীর দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কে আসছিস? ভেতরে আয়। দরজার ওপাশে কোনো মানুষের ছায়া দেখা গেল না, কিন্তু হঠাৎ কেউ একজন সজোরে দরজায় লাথি মারল। দামি কাঠের দরজাটি বিকট শব্দে খুলে গেল। আহমেদ চৌধুরী আটকে উঠে পিছিয়ে গেলেন, কিন্তু ভেতরে কেউ ঢুকল না। কে? সামনে আয়। স্যার ওটা কি? করিডোর থেকে কেউ একজন সজোরে একটি প্লাস্টিকের বড় ডাস্টবিন রুমের ভেতরে ছুঁড়ে মারল। ডাস্টবিনটা আহমেদ চৌধুরীর দামি টেবিলের ওপর আছড়ে পড়ল। ভেতরের পচা খাবার, নোংরা কাগজ আর চা পাতা আহমেদ চৌধুরীর ডেস্কে ছড়িয়ে পড়ল। এই কি অসভ্যতা! কে আছিস বাইরে? করিম, ওকে ধর। স্যার বাইরে কেউ নেই, শুধু সিঁড়ি দিয়ে নামার আওয়াজ পাচ্ছি। আমার ডাস্টবিন দিয়ে অপমান করা হচ্ছে। আমার অফিসের ডাস্টবিন ছুঁড়ে মারলি। স্যার ডাস্টবিনের গায়ে একটা চিঠি সাঁটানো আছে। আহমেদ চৌধুরী কাঁপতে কাঁপতে ডাস্টবিনটার গায়ে লাগানো কাগজটা ছিঁড়ে নিলেন। তাতে শুধু একটি বাক্য লেখা ছিল, আবর্জনা পরিষ্কার করার সময় হয়েছে। আবর্জনা? সে আমাকে আবর্জনা বলছে? স্যার আপনি কি কিছু বুঝতে পারছেন কে হতে পারে? আমি বুঝতে পারছি না করিম। 4 বছর ধরে আমি তিলে তিলে এই রক্ত ঘাম দিয়ে সাজিয়েছি। 4 বছর আগে জহির খাকে সরিয়ে আমি এই রাজত্ব পেয়েছিলাম। স্যার জহির কার কোনো ওয়ারিশ কি বেঁচে ছিল? না, আমি নিজে হাতে সবাইকে শেষ করেছিলাম। তাহলে কে এই মানুষটা? সে আমাকে এভাবে অপমান করছে কেন? আহমেদ চৌধুরী মেঝের ওপর ধপাস করে বসে পড়েন। ডাস্টবিনের নোংরা তার দামি সেটে লেগে যাচ্ছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। তিনি কেবল সেই কিউটের সাপের লোগোটার দিকে তাকিয়ে আছেন। মতিঝিলের সেই অপমান যখন আহমেদ চৌধুরীকে তিলে তিলে মারছে, তখন শহরের অন্য প্রান্তে উত্তরা এলাকার একটি গোপন বহুতল ভবনে চলছে অন্য এক সমীকরণ। এই ভবনটি বাইরে থেকে দেখলে মনে হবে একটি সাধারণ আইটি ফার্ম। তা পৃথিবীর অন্যতম শক্তিশালী সিকিউরিটির নেটওয়ার্ক। দুপুর 2টো বাজে। অন সেখানে বসে আছে একটি বিশাল কন্ট্রোল রুমে। তার পরনে এখন ধবধবে সাদা শার্ট আর ডার্ক ব্লু ট্রাউজার। তার চেহারা থেকে সেই চাকরের ছাপ উধাও। ল্যাবরেটরির ভেতরে এসি চলছে খুব তীব্রভাবে। নীলচে আলোর নিচে 4-5 জন আইটি বিশেষজ্ঞ কম্পিউটার স্ক্রিন ঝুঁকে আছে। একটি রিভলভিং চেয়ারে বসে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে আহমেদ চৌধুরীর অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। স্যার, আহমেদ চৌধুরী এখন অফিসের মেঝেতে বসে কাঁদছেন। ডাস্টবিনটা একদম নিখুঁত জায়গায় গিয়ে পড়েছে। আনোয়ার অয়নের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। সে অত্যন্ত গম্ভীর এবং দক্ষ মানুষ। কেমন লাগছে ওকে দেখতে আনোয়ার? খুবই করুণ অবস্থা স্যার। তবে আপনি কি মনে করেন ওটা যথেষ্ট ছিল? 4 বছর আগে যখন আমার বাবাকে ও অফিসের বারান্দা থেকে ফেলে দিয়েছিল, তখন আমার বাবা ঠিক ওভাবেই মেঝেতে পড়েছিল আনোয়ার। ওকে তো কেবল শুরু করলাম। স্যার, লোন রিকভারি অফিসাররা এখন চৌধুরী ভিলার গেটে পৌঁছে গেছে। আপনি কি চান নীরা ম্যামকেও এখনই রাস্তায় নামিয়ে দেওয়া হোক? না, নীরাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, ও যেন কোনো আঁচ না পায় আনোয়ার। কিন্তু স্যার, নীরা তো চৌধুরী সাহেবের মেয়ে। ওকে ছাড় দিলে আপনার প্রতিশোধ কি পূর্ণ হবে? নীরার প্রতি আমার দুর্বলতা আছে, এটা তুমি জানো। ছোটবেলায় ওই আমার একমাত্র বন্ধু ছিল। ওকে আমি এই নরক থেকে বের করে আনবো।
আপনি ওকে এখনো ভালোবাসেন স্যার? ভালোবাসি কিনা জানি না, তবে ওর জন্য আমার বুকে একটা জ্বলন্ত ক্ষত আছে। নীরাকে আমি বাঁচাবো, কিন্তু আহমেদ চৌধুরীকে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর পাতে দেখব। স্যার, জহির খার সেই ডায়েরিটা কি আপনার কাছে আছে? অয়ন তার ড্রয়ার থেকে একটি পুরনো জীর্ণ ডায়েরি বের করে। ডায়েরিটা চামড়ার প্রলেপ দেওয়া, যা 4 বছর আগের রক্তে লাগানো। হ্যাঁ, এই ডায়েরিটাই আমার বাবার শেষ স্মৃতি। আহমেদ চৌধুরী জানতো না যে আমার বাবা সবকিছু লিখে রেখে গেছেন। ডায়েরির শেষ পাতায় কি লেখা আছে স্যার? আপনি আগে কখনো ওটা পুরোপুরি দেখেননি। এখানে একটা ভয়ঙ্কর সত্য আছে আনোয়ার। নীরা আসলে আহমেদ চৌধুরীর নিজের মেয়ে নয়। কি? এটা কিভাবে সম্ভব? নীরা তো ওনার মেয়ে হিসেবেই বড় হয়েছে। আহমেদ চৌধুরীর যখন সন্তান হচ্ছিল না, তখন ও জহির কায়ের এক বিশ্বস্ত লোকের পরিবার থেকে নীরাকে চুরি করে নিয়ে আসে। ও চেয়েছিল জহির খায়ের রক্তের উত্তরাধিকারীকে নিজের দাসে পরিণত করবে। তার মানে নীরা নিজেই একটা বড় মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও যাকে বাবা বলে পূজা করে, সেই মানুষটাই ওর আসল বাবাকে এই দুনিয়া থেকে সরিয়েছিল। আহমেদ চৌধুরী নীরাকে ব্যবহার করেছে ওর ব্যবসার ম্যাসকট হিসাবে। আপনি কি নীরাকে এই সত্যটা বলবেন? আজ রাতে যখন চৌধুরী বিলা অন্ধকার হয়ে যাবে, তখন আমি ওকে এই ডায়েরিটা দেব। আমি দেখতে চাই ওর পৃথিবীটা যখন 10-এ পড়বে, তখন ও কার হাত ধরে। স্যার, আইটি টিম রিপোর্ট দিচ্ছে চৌধুরী গ্রুপের লাস্ট ব্যাকআপ ফান্ডটাও ক্রাশ করা হয়েছে। চমৎকার, এবার ওকে নিঃস্ব হতে দাও। আনোয়ার, আমার সেই পুরনো শার্টটা কোথায়? আমাকে ফিরতে হবে। স্যার, আপনি কি আর কতদিন এই ছদ্মবেশ ধরে রাখবেন? আপনার কষ্ট হয় না ওই বাড়িতে লাথি খেতে? লাতিটা আমি খাচ্ছি না আনোয়ার, খাচ্ছে আমার ধৈর্য। আর ধৈর্য যখন শেষ হয়, তখন চিতার গর্জন শুরু হয়। আজ রাতে খেলাটা বদলে যাবে। অয়ন তার দামি ঘড়িটা খুলে টেবিলের ওপর রাখে। সে ধীরে ধীরে তার আভিজাত্য ঝেড়ে ফেলে আবার সেই জীর্ণ পোশাকে নিজেকে ঢেকে নেয়। ল্যাবরেটরির স্ক্রিনে যখন দেখা যাচ্ছে আহমেদ চৌধুরী তার অফিস থেকে বেরিয়ে আসছেন, তার পেছনে একদল সাংবাদিক ভিড় করছে। অয়ন এক চিলতে শীতল হাসি হাসে। বিকেল গড়াতেই ঢাকা শহরের কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা দেয়। আকাশ ঘন কালো হয়ে আসে। অয়ন যখন চৌধুরী ভিলার গেট দিয়ে ঢুকলো, তখন সে দেখল বাড়ির সামনে পুলিশের একটি জিপ দাঁড়িয়ে আছে। আহমেদ চৌধুরী বাড়ি ফিরেছেন, কিন্তু তার অবস্থা মৃত মানুষের মতো। নীরা লোনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে আর অয়নকে খুঁজছে। অয়ন খুব নিঃশব্দে বাগানের দিক দিয়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই নীরা তাকে দেখে ফেলে। বৃষ্টির ঝিরঝির শব্দ বাড়ছে। নীরা একাই বাগানে দাঁড়িয়েছিল, তার চুলগুলো ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। সে অয়নকে দেখে দৌড়ে কাছে আসে। অয়ন, তুই কোথায় ছিলি সারাদিন? বাজারে গিয়েছিলাম আপা, দেরি হয়ে গেল। মিথ্যে বলিস না। বাজারে গেলে তোর হাতে তো কোনো ব্যাগ নেই। তুই কি জানিস আব্বুর সাথে কি হয়েছে? শুনেছি আপা, কোম্পানির নাকি খুব বিপদ। বিপদ নয়ন, ধ্বংস। আব্বুকে কেউ একজন ডাস্টবিন ছুঁড়ে মেরেছে। তুই কল্পনা করতে পারছিস? মানুষ তার যোগ্য সম্মানই পায় আপা। কি বললি? তুই আমার বাবাকে নিয়ে এমন কথা বলছিস? আমি শুধু বাস্তবতার কথা বলছি। আজ রাতটা মনে হয় খুব অন্ধকার হবে। আর তুই কি জানিস ওই সাপের লঘুওয়ালা লোকটা কে? সাপ তো বিষাক্ত হয়নি রে আপা, সে যখন কামড়ায় তখন কেউ টের পায় না। নীরা অয়নের কলারটা শক্ত করে ধরে। অয়ন স্থির দাঁড়িয়ে আছে। বৃষ্টির জলে দুজনের শরীর ভিজে একাকার। তোর চোখে আজ অদ্ভুত এক অজ্জ্বল দেখতে পাচ্ছি। তুই কি আজ খুব খুশি? খুশি হওয়ার মতো কিছু হয়নি আপা, তবে ন্যায় বিচার দেখতেই ভালোই লাগে। ন্যায় বিচার? তুই কিসের কথা বলছিস? সময় হলে বুঝবেন। এখন ভেতরে যান, আহমেদ চৌধুরী সাহেব আপনাকে ডাকছেন। আর আমাকে ছেড়ে যাবি না তো? আমি কোথাও যাব না নীরা। আমি 4 বছর ধরে আপনার সাথে আছি আর সারা জীবন থাকবো। নীরা অয়নকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। অয়ন তার হাতে থাকা সেই পুরনো ডায়েরিটা শক্ত করে ধরে রাখে। বৃষ্টির শব্দের মাঝে নীরার কান্নার আওয়াজ চাপা পড়ে যায়। অয়ন নীরার মাথায় হাত বলিয়ে দিতে থাকে। তার চোখে তখন প্রতিশোধের চেয়েও
বড় এক মায়া খেলা করছে। রাত যত গভীর হচ্ছে, গুলশান 2 নম্বরের আকাশ তত বেশি মেঘাচ্ছন্ন হয়ে উঠছে। বাগানবাড়ির সেই বৃষ্টির ভেজা আবহে নীরা যখন অয়নকে জড়িয়ে ধরে কাঁদছিল, অয়ন তখন আলতো করে তাকে সরিয়ে দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হেসেছিল। কিছুক্ষণ পরই অয়নকে আর বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। শায়লা বেগম ঘরে ডুকরে কাঁদছেন, আর আহমেদ চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছেন। রাত ঠিক 2:15। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে এক ঝাঁক পুলিশের সাইরেন আর ভারী বুটের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। চৌধুরী ভিলার বিশাল লোহার গেটটা ভেঙে তছনছ করে ভেতরে ঢুকে পড়ে 4টে পুলিশের জিপ আর 2টো ব্ল্যাক কমান্ডো ভ্যান। পুরো বাড়িটা মুহূর্তের মধ্যে সার্চ লাইটের তীব্র আলোয় সাদা হয়ে যায়। কমান্ডোরা পজিশন নিয়ে নেয়। এএসপি রাশেদ বলেন, কেউ নড়বেন না। আহমেদ চৌধুরী, আপনি স্যারেন্ডার করুন। এএসপি রাশেদ একজন কড়া মেজাজের তরুণ অফিসার, যার পোস্টিং নতুন হয়েছে গুলশান থানায়। সে পিস্তল উঁচিয়ে ড্রয়িং রুমের দিকে এগোতে থাকে। আহমেদ চৌধুরী কাঁপতে কাঁপতে বারান্দায় বেরিয়ে আসেন। অফিসার, কি হয়েছে? আপনারা এইভাবে বাড়িতে কেন ঢুকলেন? আহমেদ চৌধুরী, আপনার বিরুদ্ধে 4 বছর আগে একটা খুনের মামলা নতুন করে সচল হয়েছে। আপনি অ্যারেস্টেড। খুন? কি বলছেন এসব? আমার আব্বু কাউকে খুন করতে পারে না। নীরা ওপরতলা থেকে দৌড়ে নিচে নেমে আসে। তার পরনে তখনও সে বৃষ্টির ভেজা কাপড়। শায়লা বেগমও চিৎকার করতে করতে বেরিয়ে আসেন। ম্যাম, বাধা দেবেন না। আমাদের কাছে জহির খানের খুনের চাক্ষুষ প্রমাণ আর ডিএনএ রিপোর্ট আছে। জহির খা? সে তো দুর্ঘটনায় মারা গিয়েছিল। দুর্ঘটনা নয় চৌধুরী সাহেব, ওইটা কোল্ড ব্লাডেড মার্ডার। আপনি নিজে ব্রেক ফেল করিয়েছিলেন। না, এটা মিথ্যা। আব্বু, তুমি কিছু বলো। ওরে, আমার কি হবে? পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশ সদস্যরা আহমেদ চৌধুরীকে হাতকড়া পরায়। ঠিক সেই সময় গেটের বাইরে থেকে তীব্র হেডলাইটের আলো সারা উঠানকে আলোকিত করে দেয়। একটি রাজকীয় ব্ল্যাক রোলস রয়েস কালিনান অত্যন্ত ধীরগতিতে ড্রাইভওয়ে দিয়ে এসে থামে। গাড়িটির বোনেটের ওপর সেই রহস্যময় কেউটে সাপের লোগোটি জ্বলজ্বল করছে। সবাই একটু সরে দাঁড়ান, স্যার আসছেন। স্যার, কার কথা বলছেন? রোলস রয়েসের পেছনের দরজাটা স্লাইড করে খুলে যায়। সুঠাম দেহের একজন পুরুষ গাড়ি থেকে নামে। তার পরনে আরমানি ব্র্যান্ডের কয়েক কোটি টাকার স্যুট, চোখে ডার্ক সানগ্লাস। তার চুলের স্টাইল আর আভিজাত্য দেখে নীরা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। লোকটা ধীর পায়ে আহমেদ চৌধুরীর সামনে এসে দাঁড়ায়। কে আপনি? আপনার জন্য কি আজ আমার এই দশা? লোকটা ধীরে ধীরে নিজের সানগ্লাসটা খোলে। তার চোখে সেই তীব্র দৃষ্টি দেখে নীরা আর আহমেদ চৌধুরী দুজনেই পাথর হয়ে যায়। এ আর কেউ নয়, এ হলো অয়ন। অয়ন? তুই তুই এখানে এই অবস্থায়? অয়ন, তুই তো আমার চাকর ছিলি। চাকর? 4 বছর আগে যাকে রাস্তার কুত্থা ভেবে জুতোর তলায় পিষেছিলে, আর সেই তোমার মালিক আহমেদ চৌধুরী। এটা সম্ভব না, তুই তো হিকারি ছিলি। বিকারি তো আমি সেজেছিলাম তোমার পাপের সাক্ষী হতে। আমার বাবার সাম্রাজ্য দখল করে তুমি আজ যে প্রাসাদে থাকো, সেই প্রাসাদের আসলে উত্তরাধিকারী আমি। আর তুই আমাদের সাথে এত বড় প্রতারণা করলি। 4 বছর ধরে আমাদের সাথে থেকে তুই আমাদের কি ধ্বংস করলি? প্রতারণা তো তোমার বাবা করেছেন। এটা আমার বাবার লাশের উপর দাঁড়িয়ে সে অট্র হাসি এসেছিল। অয়ন, আমাকে মাফ করে দে, আমি সব ফিরিয়ে দেব। ফিরিয়ে দেওয়ার মতো কিছু কি এখন তোমার আছে? এই গড়ি, এই স্যুট, এমনকি তোমার পরনের গেঞ্জিটাও এখন আমার কেনা শেয়ারের টাকা চলে। অয়ন পকেট থেকে সেই পুরনো চামড়ার ডায়েরিটা বের করে আহমেদ চৌধুরীর মুখের সামনে ধরে। আহমেদ চৌধুরী ডায়েরিটা দেখে ফ্যাকাশে হয়ে যান। চিনতে পারছো? এটা আমার বাবার শেষ ডায়েরি। এখানে তোমার খুনের প্রতি সেকেন্ডের বর্ণনা আছে। স্যার, টাইম হয়ে গেছে, আমরা কি ওনাকে নিয়ে যাব? নিয়ে যান, ওর জন্য জেলের সবচেয়ে অন্ধকার সেলটা বরাদ্দ করবেন। অয়ন, প্লিজ আব্বুকে ছেড়ে দে। তুই যা চাস আমি তাই দিব। নীরা অয়নের পায়ের কাছে লুটিয়ে পড়তে যায়, কিন্তু অয়ন এক ঝটকায় তাকে ধরে ফেলে।
অয়নের স্পর্শে এখন আর সেই চাকরের জড়তা নেই, আছে এক আধীন অধিকারবোধ। যথেষ্ট নীরা, আজ থেকে এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। নীরা চৌধুরী এখন থেকে মৃত। মানে কি? তুই আমাকে বাড়ি থেকে বের করে দিবি? বের করে দিলে তো মুক্তি পেয়ে যেত। তুমি আজ থেকে এই বাড়ির মালিক নও, বরং আমার ব্যক্তিগত বন্দী। বন্দি? তুই কোন সাহসে আমাকে বন্দি করবি? সাহসটা অনেক বড় নীরা। তুমি আজ যাকে বাবা বলে কাঁদছ, তবে তোমার আসল পরিচয় জানলে তুমি এখনই আত্মহত্যা করবে। আসল পরিচয়? আমি চৌধুরী সাহেবের মেয়ে। তুই কি বলতে চাইছস? তুমি জহির কায়ের মেয়ে নও, আর আহমেদ চৌধুরীরও নও। তুমি স্রেফ একটা পাপের ফসল, যাকে এই লোকটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। নীরার পা থেকে মাটি সরে যায়। সে থরথর করে কাঁপতে থাকে। অয়ন তার অ্যাসিস্ট্যান্ট আনোয়ারকে ইশারা করে। আনোয়ার এগিয়ে এসে নীরার হাত ধরে। না, আমি কোথাও যাব না। আব্বু, তুমি কিছু বলো। মা, আমাকে মাফ করে দিস। আমি তোকে বড় করতে চেয়েছিলাম শুধু সম্পত্তির জন্য। কি? তার মানে অয়ন যা বলছে সব সত্যি? তোমরা আমাকে ব্যবহার করেছো। অয়ন নীরার চোখের জল নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দেয়। তার স্পর্শে এক তীব্র বেদনা আর নিষ্ঠুরতা মিশে আছে। কাঁদলে তোমাকে আরও সুন্দর লাগে নীরা, কিন্তু এই কান্না দেখার সময় আমার নেই। অয়ন, তুই আমাকে মেরে ফেল, তবু এভাবে অপমান করিস না। মেরে ফেললে তো খেলাই শেষ হয়ে যাবে। আমি চাই তুমি আমার পায়ের নিচে থেকে দেখবে তোমার মিথ্যা অহংকার কিভাবে পুরো ছাই হয়ে যায়। পুলিশ আহমেদ চৌধুরীকে জিপে তুলে নিয়ে রওনা দেয়। শায়লা বেগম জ্ঞান হারিয়ে বারান্দায় পড়ে আছেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। অয়ন নীরাকে হঠাৎ করে পাজাগুলো করে তুলে নেয়। ছাড় বলছি অয়ন, তুই অমানুষ। আমি তো আজীবনই অমানুষ ছিলাম তোমার কাছে, আজ না হয় একটু বেশি হলাম। অয়ন নীরাকে নিয়ে রোলস রয়েসের পেছনের সিটে বসিয়ে দেয়। সে নিজেও পাশে বসে দরজা লক করে দেয়। গাড়িটি স্টার্ট নেয়। নীরা জানালার কাছ দিয়ে পেছনে তাকিয়ে দেখে তার সাজানো স্বপ্ন, তার আভিজাত্য আর চৌধুরী সাম্রাজ্য ধুলোয় মিশে যাচ্ছে। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? যেখানে কোনো চৌধুরী নেই, কোনো চাকর নেই, যেখানে শুধু আমি থাকবো আর আমার ঘৃণা থাকবে। আমি তোকে ঘৃণা করি অয়ন। ঘৃণাটাই আমার পাওনা নীরা, কারণ ভালোবাসার যোগ্যতা তুমি 4 বছর আগেই হারিয়েছ। চৌধুরী ভিলা থেকে বের হওয়ার পর গাড়িটি গুলশানের একটি অতি উচ্চবিত্ত বহুতল ভবনের সামনে এসে থামে। এটি অয়নের ব্যক্তিগত পেন্ট হাউস। নীরাকে যখন অয়ন গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল, নীরা তখনও ঘোরের মধ্যে। লিফট দিয়ে একদম উপরের তলায় পৌঁছানোর পর নীরা দেখল এক অন্য জগৎ, আধুনিক স্থাপত্যের এক বিশাল অন্দরমহল। আমাকে এখানে কেন আনলি? আনলি নয়, এখন থেকে আমাকে আপনি বলে সম্বোধন করবি। তোর মতো চাকরকে আমি সম্মান দিব? চাকরটা আজ থেকে এই শহরের মালিক নীরা। আমি তোর বাড়িতে এক মুহূর্ত থাকবো না। দরজাটা ওদিকে। যাওয়ার আগে একবার তোর বাবার বর্তমানের সেলের ছবিটা দেখে যা। অয়ন দেয়ালে লাগানো একটি বড় স্ক্রিন অন করে দেয়। নীরা দেখল তার বাবা অন্ধকার এক জেলখানায় মেঝের ওপর বসে আছে। নীরা চিৎকার করে কেঁদে ওঠে। আব্বুকে ছেড়ে দে অয়ন, তুই যা চাস আমি তাই করব। যা চাই তা দেওয়ার ক্ষমতা কি তোর আছে? আমি তোর দাসী হয়ে থাকবো, তবু ওনাকে বাঁচা। দাসী তো তুই আগে থেকে ছিলি নীরা, শুধু বুঝতে পারিসনি। তুই এত নিষ্ঠুর কেন? 4 বছর ধরে তোদের লাথি খেয়ে আমি দয়া জিনিসটা ভুলে গেছি। অয়ন নীরার খুব কাছে এগিয়ে আসে। নীরা দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। অয়ন নীরার চিবুক হাত দিয়ে উপরে তোলে। অয়নের চোখের মনি এক নেশাক্ত এবং ভয়ঙ্কর। আজ থেকে তুই এই ঘরের বাইরে পা দিবি না। তোর প্রতিটি নিঃশ্বাস আমার অনুমতিতে চলবে। আমি পুলিশ ডাকবো। শহরটা এখন আমার পকেটে নীরা। পুলিশ তো আমার ইশারায় তোর বাবাকে তুলেছে। তুই কি আমাকে মেরে ফেলবি? মেরে ফেললে তো প্রতিশোধ অপূর্ণ থেকে যাবে। আমি চাই তুই তিলে তিলে চলবি। অয়ন নীরাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং নিজে বারান্দায় গিয়ে চুরুট ধরায়। নীরা ধপাস করে বিছানায় পড়ে ডুকরে কাঁদতে থাকে। সে বুঝতে পারে তার রাজকীয় জীবনের সমাধি এই ঘরে হতে যাচ্ছে। পরের দিন সকাল। নীরা
ঘুম থেকে উঠে নিজেকে একটি রেশমি কাপড়ে মোড়ানো দেখে। অয়ন অলরেডি টেবিলে নাস্তা নিয়ে বসে আছে। আজ আর সে রান্না করছে না, বরং অনেকগুলো শেফ তার জন্য রান্না করেছে। অয়ন নীরাকে ইশারা করে টেবিলে বসতে। বস, খেয়ে নে। আমি খাবো না। না খেলে তোর বাবাকে আজ খাবার দেওয়া হবে না। তুই এত নিস কেন অয়ন? খাবারটা খা নীরা, তোকে শক্তি সঞ্চয় করতে হবে সত্যটা জানার জন্য। কি সত্য? এই যে ফলটা দেখ। অয়ন একটা পুরনো ফাইল নীরার সামনে ছুড়ে দেয়। নীরা কাঁদতে কাঁদতে ফাইলটা খোলে। সেখানে আহমেদ চৌধুরীর সাথে একজন মহিলার ছবি আর কিছু ডিএনএ রিপোর্ট আছে। এসব কি? আহমেদ চৌধুরী জহির খাঁর সম্পত্তি দখল করতে তোকে ছুটি করেছিল ছোটবেলায়। মিথ্যা, সব মিথ্যা। তোর আসল বাবা জহির খাঁকে ওই মেরেছে, তোকে বড় করেছে শুধু ডাল হিসাবে। আমি বিশ্বাস করি না। আব্বু আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসে নাকি তোর নামে থাকা শেয়ারগুলো ভালোবাসে? তুই এসব কেন বলছিস আমাকে? কারণ আমি চাই তুই জানবি তুই কার জন্য আজ কাঁদছিস। যে তোর বাবাকে মারলো তুই তাকেই বাবা বলে ডাকছিস। তাহলে আমি কে? তুই জহির খাঁর একমাত্র মেয়ে, যার সম্পত্তি আহমেদ চৌধুরী 4 বছর ধরে বুক করছে। নীরা স্তম্ভিত হয়ে যায়। তার মাথায় সবকিছু ঘুরছে। সে বুঝতে পারছে না সে কি অয়নকে ঘৃণা করবে নাকি তার তথাকথিত বাবাকে। অয়ন তখন নীরাকে খুব কাছে এসে তার কানে ফিসফিস করে বলে, এখন বল তুই কার পক্ষে? আমি জানি না, আমাকে একটু একা থাকতে দে। সময় দিচ্ছি, তবে মনে রাখিস কালকের মধ্যে তোকে একটা সিদ্ধান্ত নিতে হবে। অয়ন বেরিয়ে যায়। নীরা ডাইনিং টেবিলের উপরে মাথা রেখে কাঁদতে থাকে। তার সামনে পড়ে আছে তার জীবনের সবচেয়ে বড় সত্য, যা এক মুহূর্তে তাকে নিঃস্ব করে দিয়েছে। রাত ঘনিয়ে আসে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। নীরা শাওয়ার থেকে বেরিয়ে তোয়ালে জড়িয়ে রুমে আসে। ঠিক তখনই অয়ন রুমে ঢোকে। অয়নের গায়ে কেবল একটি পাতলা শার্ট, তার পেশিবহুল শরীরটা ভেজা। তুই কেন এই রুমে? এটা আমার বাড়ি নীরা, এখানে কোনো দরজা আমার জন্য বন্ধ নয়। প্লিজ অয়ন, কাছে আসিস না। কেন? 4 বছর ধরে তো আমাকে জুতোর তলে রেখেছিস, আর যখন আমি তোকে স্পর্শ করতে চাইছি তখন ভয় পাচ্ছিস কেন? অয়ন ধীর পায়ে নীরার দিকে এগিয়ে আসে। নীরা ভয়ে বিছানায় পিছিয়ে যায়। অয়ন নীরার কোমর জড়িয়ে ধরে তাকে খুব কাছে টেনে নেয়। নীরার ভেজা চুলের সুঘ্রাণ অয়নকে নেশাক্ত করে তোলে। অয়ন, ছেড়ে দে প্লিজ। তোর গায়ের ঘ্রাণটা এখন আগের মতো আছে নীরা, শুধু তোর মনটা ভিজিয়ে গেছে। আমি তোকে ঘৃণা করি। ঘৃণা করিস বলেই তো তোকে আমার আরো বেশি ভালো লাগে। অয়ন নীরার ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দেয়। নীরার শরীর এক তীব্র শিহরণ বয়ে যায়। সে বাধা দিতে চেয়েও পারছে না। অয়নের হাতের ছোঁয়ায় সে অবশ হয়ে যাচ্ছে। অয়ন নীরাকে বিছানায় শুয়ে দেয়। অয়ন, তুই কি আমাকে সত্যি ভালোবাসতিস? ভালোবাসা শব্দটা আমার ডিকশনারিতে নেই নীরা, এখন শুধু বুক আর দখল আছে। মিথ্যে বলছিস, তোর চোখে আমি মায়া দেখি। সেটা তোর মনের ভুল। অয়ন নীরার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। এক দীর্ঘ এবং তীব্র চুমনে নীরা নিজেকে হারিয়ে ফেলে। অপমানের মাঝেও অয়নের এই স্পর্শ তাকে এক অন্য জগতে নিয়ে যায়। কিছুক্ষণ পর অয়ন নিজেকে সরিয়ে নেয়। তার চোখে জল। আমি তোকে ধ্বংস করতে চেয়েছিলাম নীরা, কিন্তু কেন জানি পারছি না। কারণ তুই এখনো সে আগের অয়ন আছিস। না, আমি পাল্টে গেছি। কাল সকালে তোকে এক ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাব। অয়ন রুম থেকে বেরিয়ে যায়। নীরা বিছানায় শুয়ে থাকে। সে বুঝতে পারে অয়ন তাকে ভালোবাসে, কিন্তু তার প্রতিশোধের আগুন সেই ভালোবাসাকে গ্রাস করছে। পরদিন সকালে অয়ন নীরাকে নিয়ে ঢাকার উপকণ্ঠে একটি নির্জন জায়গায় যায়। সেখানে একটি পুরনো জীর্ণ দালান। অয়ন নীরাকে ভেতরে নিয়ে যায়। সেখানে একজন বৃদ্ধ লোক শুয়ে আছেন, যার শরীর পুরোপুরি প্যারালাইজড। উনিকে? উনি আমার বাবা, যার মেরুদণ্ড তোর আহমেদ চৌধুরী ভেঙে দিয়েছিল। হে, কি অবস্থা ওনার? আপনাদের চাহিদা অনুযায়ী অয়নের সেই তীব্র এবং আবেগঘন দীর্ঘ সংলাপটি নিচে দেওয়া হলো। সেখানে সে পুরনো রহস্য উন্মোচন করেছে। 4 বছর ধরে আমি চাকর সেজে টাকা জমিয়েছি ওনার চিকিৎসার জন্য। আজ ওনার এই দশা শুধু তোদের জন্য নীরা।
তুই আজ জানতে চাচ্ছিলি কেন তোর এই তথাকথিত ভদ্রলোক বাবা আমার বাবার এই অবস্থা করেছে? শুনবি তাহলে? তোর এই চৌধুরী বাবার আভিজাত্যের পেছনের বিভৎস চেহারাটা আজ চিনে রাখ। 4 বছর আগে যখন তোর বাবা এই ঢাকা শহরের সবটুকু ব্যবসা নিজের কবজা নিতে চাইছিল, তখন আমার বাবা আরিফ নেওয়াজ ছিলেন ওনার একমাত্র বাধা। আমার বাবার একটা বিশাল টেক্সটাইল প্রজেক্ট আর সাভারের সেই পৈতৃক জমিটুকুর উপর তোর বাবার নজর পড়েছিল। তোর বাবার প্রস্তাব দিয়েছিল ওটা পানির দরে ওনাকে লিখে দিতে, কিন্তু আমার বাবা সোজাসুজি না করে দিয়েছিল। আর সেই না শব্দটা তোর বাবার অহংকারে চাবুকের মতো লেগেছিল। তোর বাবা সেদিন মানুষ পাঠায়নি, তিনি নিজে মাঝরাতে আমাদের বাড়িতে ঢুকেছিলেন। নীরা, তুই ভাবছিস আমি তখন কোথায় ছিলাম? আমি তখন দেশের বাইরে লন্ডনে বসে আমার MBA এর ফাইনাল সেমিস্টার দিচ্ছিলাম। আমার বাবা চেয়েছিলেন আমি যেন অনেক বড় মানুষ হয়ে দেশে ফিরি। আমি জানতামই না যে দেশে আমার সাজানোর জগৎটা তোর বাবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তোর বাবা নিজে দাঁড়িয়ে থেকে আমার বাবাকে মারতে মারতে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। ওরা ভেবেছিল বাবা মারা গেছে, কিন্তু আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন এই তিলে তিলে নরক যন্ত্রণা বুক করার জন্য। আমি যখন দেশে ফিরলাম, দেখলাম আমাদের সব সম্পত্তি আহমেদ চৌধুরী জাল দলিলের মাধ্যমে দখল করে নিয়েছে। আমার থাকার মতো কোনো জায়গা ছিল না, বাবার ওষুধের খরচ মেটানোর মতো 1 আনা পয়সাও ছিল না। সেদিন আমি শপথ নিয়েছিলাম, নীরা, আইনের কাছে যাব না, কারণ আইন তখন তোর বাবার কেনা গোলাম ছিল। আমি ঠিক করলাম আমি ওই বাড়িতেই ঢুকবো যে বাড়ির মালিক আমার বাবার রক্ত চুষে বড় হয়েছে। আমি চাকর হয়ে তোদের জুতো পরিষ্কার করেছি নীরা, তোর বাবার পায়ের লাথি শুয়েছি, তোর মার ছুড়ে দেওয়া বাসি রুটি কুড়িয়ে গেছি শুধু এই মানুষটার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য, তোর বাবার প্রতিটি গোপন ষড়যন্ত্রের খবর রাখার জন্য। 4 বছর আমি নিজের শরীরের ঘাম আর চোখের জল এক করে দিয়েছি শুধু আজকের এই দিনটার অপেক্ষায়। তুই আজ আমার নিষ্ঠুরতা দেখেছিস নীরা, কিন্তু 4 বছর আগে আমার বাবার ওই ভেঙে যাওয়া হাড় আর ওনার করুণ আর্তনাদ কি তুই একবারও শুনতে পেয়েছিলি? অয়ন, আমি জানতাম না, বিশ্বাস কর। এখন জানলি তো? এখন বল, আহমেদ চৌধুরীকে কি আমি ছেড়ে দেব? না, ওকে শাস্তি পেতেই হবে। নীরা বৃদ্ধ লোকটির পায়ে হাত দিয়ে ক্ষমা চায়। অয়ন তখন পাশে দাঁড়িয়ে নীরার পরিবর্তন দেখছিল। ঠিক তখনই অয়নের ফোনে একটি কল আসে। চৌধুরী জেল থেকে পালিয়েছে, ও নিরাময়কে মারার জন্য লোক পাঠিয়েছে। কি এত সাহস তোর? হঠাৎ বাইরে থেকে গুলির আওয়াজ শোনা যায়। একদল সশস্ত্র গুন্ডা গুদামটি ঘিরে ফেলেছে। অয়ন নীরাকে টেনে এক কোণে নিয়ে যায়। নীরা, আমার কাছে থাকিস, আজ শেষ লড়াই হবে। অয়ন, আমি তোকে হারাতে চাই না। তুই আমাকে আর হারাবি না নীরা, আজ সব হিসাব শোধ হবে। অয়ন পিস্তল বের করে পজিশন নেয়। গুন্ডারা দরজা ভেঙে ভেতরে ঢুকতে শুরু করে। অয়নের চোখে তখন সেই পাওয়ারফুল বিজনেসম্যানের তীব্রতা আর প্রেমিকার জন্য জান দেওয়ার জেদ। আকাশ কালো করে মেঘ জমেছে, যেন এক বিশাল ধ্বংসের সংকেত দিচ্ছে। গোডাউনের ভেতরে আবছা আলো। অয়ন তার পক্ষঘাতগ্রস্ত বাবার মাথার কাছে বসে আছে, আর নীরা এক কোণে ভয় কাঁপছে। বাইরে আহমেদ চৌধুরীর ভাড়াটে গুন্ডারা চিৎকার করছে। হঠাৎ সজোরে লাথি মেরে গোডাউনের লোহার দরজাটি খুলে ফেলল আহমেদ চৌধুরী। তার হাতে একটি শটগান। আজ তোর আর তোর বাপের হার আমি একসাথেই গুঁড়ো করবো। আহমেদ চৌধুরী জেল থেকে পালানোর পর আপনার পালানোর কথা ছিল, কিন্তু আপনি এখানে এসে নিজের কবর নিজেই খুঁড়লেন। কবর আমি তোর খুঁড়বো? তুই আমার সব কেড়ে নিয়েছিস। নীরা, এদিকে আয়। আমি আসবো না, তুমি আমার বাবা নও, তুমি একটা জানোয়ার। নীরা, এই শেষ সময় অবদ্ধ হোস না, তুই এখন আমার হাতের অস্ত্র। তোকে জহির খার সম্পত্তির জন্য আমি এত বছর লালন পালন করেছি। শুনেছে তো নীরা, ও নিজের মুখে স্বীকার করলো ও তোমাকে মানুষ ভাবেনি কোনোদিনও, শুধু একটা দামি দলিল ভেবেছে। চুপ কর হারামি। নীরা, এখনো বলছি, আমার কাছে আয়। আমার সব প্ল্যান ভেস্তে গেছে, শুধু তুই থাকলেই আমি বিদেশে পালিয়ে যেতে পারবো। আমি মরে গেলেও তোমার সাথে যাব না, তোমার মতো খুনিকে আমি ঘৃণা করি। আহমেদ চৌধুরী রাগে অন্ধ হয়ে নীরাকে লক্ষ্য করে গুলি চালাতে উদ্যত হন। ঠিক সেই মুহূর্তে অয়ন চিতার মতো ঝাঁপিয়ে পড়ে নীরাকে সরিয়ে নেয়। গুলিটি পাশের একটি ড্রামে লাগে। মর, তোরা সবাই মর।
অয়ন পকেট থেকে একটি ছোট পিস্তল বের করে আহমেদ চৌধুরীর পায়ে গুলি করে। আহমেদ চৌধুরী আর্তনাদ করে মেঝেতে পড়ে যান। তার হাতের শটগানটি দূরে ছিটকে পড়ে। অয়ন ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। 4 বছর আগে তুমি আমার বাবাকে এভাবেই মেজের উপর ফেলে রেখেছিলে, আজ তুমিও সেখানে আছো। অয়ন, আমাকে মারিস না, আমি সব সম্পত্তি লিখে দেব। সম্পত্তি তো এখন আমারই, আর তুমি এখন স্রেফ একজন আসামি। হঠাৎ আনোয়ার একদল কমান্ডো নিয়ে ভেতরে ঢোকে। তারা আহমেদ চৌধুরীকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আহমেদ চৌধুরীকে টেনে তোলা হয়। তার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে, কিন্তু সেটা অনুতাপের নয়, বরং পরাজয়ের। স্যার, পুলিশ বাইরে অপেক্ষা করছে, ওনাকে এখন কি করব? নিয়ে যাও, ওর সারা জীবন যেন জেলের অন্ধকারই কাটে। ওর প্রতিটি নিঃশ্বাস যেন আমার বাবার যন্ত্রণার কথা মনে করিয়ে দেয়। পুলিশ আহমেদ চৌধুরীকে টেনে নিয়ে যায়। গোডাউনের ভেতরে আবার নিরাপত্তা নেমে আসে। নীরা দেয়ালের সাথে হেলান দিয়ে বসে ফুপিয়ে কাঁদছে। অয়ন তার বাবার পাশে বসে ওনার কপালে হাত রাখে। বাবা, আজ আমি তোমার অপমানের শোধ নিয়েছি। অয়নের বাবা ইশারায় নীরাকে কাছে ডাকেন। নীরা ভয়ে ভয়ে এগিয়ে আসে। অয়নের বাবা নীরার মাথায় হাত রেখে ম্লান হাসেন। তিনি অয়নকে ইশারায় বলেন নীরাকে ক্ষমা করে দিতে। বাবা চাই তুমি শান্ত হও নীরা, তুমি এই পাপের অংশ নাও। অয়ন, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে কি তুমি ক্ষমা করতে পারবে না? ক্ষমা তো আমি 4 বছর আগেই করে দিয়েছিলাম নীরা, না হলে তুমি এতদিন আমার হাতের কাছে থেকেও নিরাপদ থাকতে না। আমি এখন কোথায় যাব? আমার তো কেউ নেই। তুমি যাবে তোমার বাবার রেখে যাওয়া সেই রাজপ্রাসাদে, যেটা এখন তোমার নামে। আর তুমি কি? আমি তো সেই চাকরি থাকবো যে তোমার জীবনটা গুছিয়ে দেবে। নীরা অয়নকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। অয়ন নীরাকে বুকে টেনে নেয়। বৃষ্টির শব্দ থেমে গেছে। ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। এভাবেই 1 মাস পর সাভারের ধলেশ্বরী নদীর পাড়ে অয়নের একটি সুন্দর বাংলো বাড়ি। এখানে শান্ত পরিবেশে অয়ন তার বাবার চিকিৎসা করাচ্ছে। বাবা এখন অনেকটাই ভালো, হুইল চেয়ারে করে বাগান ঘুরতে পারেন। নীরা এখন আর সেই অহংকারী মেয়েটি নেই। সে এখন সাধারণ সুতি শাড়ি পরে বাড়ির কাজে অয়নকে সাহায্য করে। নীরা, তুমি আবার রান্না করে ঢুকেছে কেন? শেফ আছে তো। শেফ তো টাকা দিয়ে রান্না করে, আমি তো ভালোবাসা দিয়ে করি। বড় বড় কথা শিখছো দেখছি। শিখবো না কেন? আমার টিচার তো খুব কড়া। শোনো, আজ কিন্তু আমাদের সেই এনজিওর উদ্বোধন, তোমাকে সময় মতো রেডি হতে হবে। এনজিওর নাম কি রাখলে শেষ পর্যন্ত? আরিফ জহির ফাউন্ডেশন, আমাদের 2 বাবার স্মৃতির প্রতি সম্মান। নীরা অয়নের চোখের দিকে তাকায়। অয়নের চোখে এখন আর সেই তীব্র রাগ নেই, আছে এক বুক প্রশান্তি। অয়ন নীরার হাত ধরে বাগানের বেঞ্চে বসে। অয়ন, তুমি কি এখন আমাকে ঘৃণা করো? ঘৃণা করলে কি তোমাকে এই বাড়িতে রাখতাম? কিন্তু 4 বছর ধরে আমি যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ওটা ছিল তোমার অন্ধকার সময় নীরা, আজ তো নতুন সকাল। আমি কি কখনো তোমার যোগ্য হতে পারবো? যোগ্যতা তো মনের ব্যাপার নীরা। তুমি যখন আমার বাবার পায়ে হাত দিয়ে কেঁদেছিলে, সেদিনে তুমি আমার মনের সবটুকু জায়গা দখল করে নিয়েছো। অয়ন নীরাকে নিজের খুব কাছে টেনে নেয়। নীরা অয়নের কাঁধে মাথা রাখে। দূরে সূর্য উঠছে, লাল আভা ছড়িয়ে পড়ছে ধলেশ্বরী নদীর বুকে। নীরা, একটা কথা বলবো? বলো। এত বছর চাকর সেজে থাকার পর এখন বিজনেসম্যান হতে কেমন যেন অস্বস্তি লাগে। কেন? কারণ বিজনেসম্যান হিসেবে আমি তোমাকে হুকুম করতে পারি না, কিন্তু চাকর হিসেবে তো তোমার সব হুকুম মাথা পেতে নিয়েছে। তাহলে আজ থেকে আমার একটা হুকুম শোনো। কি? তুমি সারা জীবন শুধু আমার হয়ে থাকবে, কোনো ছদ্মবেশ ছাড়াই। ঠিক আছে। একটা কথা বলবো? বলো। অয়ন, তুমি হয়তো ভাবছো এই 4 বছর আমি তোমাকে শুধু ঘৃণাই করে গেছি। তুমি ভাবছো আমি খুব সুখে ছিলাম তোমাকে অপমান করে, তোমার এই শক্ত হাত দুটোকে জুতোর কালিতে মাখিয়ে দিয়ে। কিন্তু অয়ন, বিশ্বাস করো, আমার ভিতরের মানুষটা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তিলে তিলে মরেছে। তুমি যখন সকালে আহমেদ চৌধুরীর জুতো পালিশ করতে বসতে, আমি অপর তলা থেকে বারান্দার রেলিং ধরে তাকিয়ে থাকতাম আর নিজের চোখের জল মুছতাম। মনে আছে 3 বছর আগের সেই কালবৈশাখীর রাতটার কথা?
তুমি জ্বরে কাঁদছিলে। তোমার ওই ছোট ঘরটাতে জানলা দিয়ে বৃষ্টির পানি ঢুকছিল। আমি চুপি চুপি তোমার ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম এক বাটি গরম স্যুপ নিয়ে, কিন্তু আমি দিতে পারিনি অয়ন। আমার আভিজাত্য, আমার ওই তথাকথিত চৌধুরীর নামটা আমাকে বাধা দিয়েছিল। আমি ভয় পেয়েছিলাম যে আমি যদি আজ একজন চাকরের সেবা করি তবে এই সমাজ আমাকে কি বলবে। আমি তোমাকে যখন সবার সামনে থাপ্পড় মারতাম না অয়ন, তখন আমার নিচের গালটা অপমানে নীল হয়ে যেত। আমি চাইতাম তুমি যেন আমার উপর রেগে যাও, তুমি যেন আমাকে ছেড়ে চলে যাও, কারণ আমি জানতাম এই বাড়িটা তোমার জন্য নিরাপদ নয়। তুমি কেন এই নরকে পড়েছিলে আমি জানতাম না, কিন্তু আমি এটা জানতাম যে তোমার মতো তেজি চোখের কোনো ছেলে কোনোদিনও সামান্য চাকর হতে পারে না। তোমার চোখের ওই রাজকীয় চাহনি আমাকে সবসময় অস্থির করে তুলতো। নীরা আঁচলের আড়াল থেকে একটি পুরনো শুকিয়ে যাওয়া বুনো গোলাপ বের করলো। এই ফুলটা চিনতে পারছো? আজ থেকে 2.5 বছর আগে সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল। তুমি বাগানের এক কোণ থেকে এই ফুলটা ছিঁড়ে এনে খুব ভয়ে ভয়ে আমার হাতে দিয়েছিলে। আমি তখন সবার সামনে খুব চিৎকার করেছিলাম, বলেছিলাম তোর এত বড় সাহস, তুই আমাকে রাস্তার জঙ্গল উপহার দিস, তুই একটা নিচু জাতের চাকর। বলে আমি ফুলটা তোমার সামনে কাদার মধ্যে ছুঁড়ে ফেলে পা দিয়ে মারিয়ে দিয়েছিলাম। হয় তুমি তো শুধু আমার রাগটাই দেখেছিলে, কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি যে অন্ধকারে বৃষ্টির মধ্যে ভিজে ওই কাদা থেকে ফুলটি কুড়িয়ে এনেছিলাম সেটা তুমি দেখোনি। আমি ওই কাদা মাখা ফুলটাকে ধুয়ে নিজের বুকের কাছে আগলে রেখেছিলাম। আজ ফুলটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু এর গন্ধ আজও আমার নাকে তোমার সেই ফেলে আসা ঘামের আর পরিশ্রমের গন্ধ মনে করিয়ে দেয়। আমি যখন তোমাকে দিয়ে গাড়ি পরিষ্কার করাতাম, আমি লুকিং গ্লাসে তোমার হাতের পেশিগুলো দেখতাম আর ভাবতাম এই হাতগুলো তো কারো সেবা করার জন্য নয়, এই হাতগুলো তো পুরো দুনিয়া শাসন করার জন্য। আমি তোমাকে ভালোবাসতাম অয়ন, অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু বলতে পারিনি, কারণ আমি নিজেই নিজের মধ্যে মিথ্যা পরিচয় জালে আটকে পড়েছিলাম। আজ যখন আমি জানলাম যে তুমি এই রাজত্বের রাজা, আমার বুকটা একদিকে ফেটে যাচ্ছে আনন্দে আর অন্যদিকে লজ্জায় কুঁকড়ে যাচ্ছি। তুমি আমার জন্য 4 বছর চাকর সেজে থাকলে, আর আমি তোমার জন্য 4টা মিনিটও নিজের নাম বিসর্জন দিতে পারিনি। অয়ন, তুমি এই ফুলটা আমাকে দিয়েছিলে এক সময়, আজ আমি এই শুকনো ফুলটাই তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আজ কি তুমি এই নীরাকে তার সব পাপ সহ গ্রহণ করবে? নীরা কাঁপতে কাঁপতে ফুলটা অয়নের হাতের ওপর রাখলো। আজ থেকে আমি তোমার সেই চাকরানি হতে চাই যে তোমার প্রতিটা ক্ষতকে নিজের চোখের জল দিয়ে মুছিয়ে দিবে। অয়ন হাসে এবং নীরার কপালে একটি গভীর চুমো আঁকে। তাদের এই দীর্ঘ 4 বছরের যন্ত্রণার অবসান ঘটে এক সুন্দর ভালোবাসায়। আহমেদ চৌধুরী জেলের অন্ধকার কুঠুরিতে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে, আর অয়ন ও নীরা তাদের নতুন জীবন শুরু করছে এক বুক স্বপ্ন নিয়ে। 3 বছর পর অয়ন এখন দেশের শীর্ষতম বিজনেসম্যান, কিন্তু সে কখনো তার অতীত ভুলে যায়নি। সে কাউরান বাজারের রহমত চাচার দোকানটি বড় করে দিয়েছে। আজও সে মাঝে মাঝে পুরনো সেই ছেঁড়া শার্টটা পরে রহমত চাচার দোকানে বসে চা খায়। এখন তো অনেক বড় সাহেব হয়েছিস, এখানে কাদার মধ্যে কেন আসিস? চাচা, এই কাদার গন্ধই আমাকে মনে করিয়ে দেয় আমি কোথা থেকে এসেছি। মাটিতে পা না রাখলে তো আকাশে ওড়ার আনন্দ পাওয়া যায় না। নীরা গাড়ি নিয়ে বাজারের মোড়ে এসে থামে। গাড়ি থেকে নেমে সে অয়নের হাত ধরে। চলো অয়ন, বাড়িতে সবাই অপেক্ষা করছে। চলো রহমত চাচা, আসি তাহলে। অয়ন আর নীরা গাড়িতে উঠে বসে। গাড়িটি চলতে শুরু করে। নীরা অয়নের হাতের উপর হাত রাখে। জীবনের সব ঝড় ঝাপটা পেরিয়ে তারা আজ এক সফল দম্পতি। অয়ন প্রমাণ করেছে যে ধৈর্য আর পরিশ্রম থাকলে চাকর থেকেও রাজার মুকুট জেতা যায়, আর ভালোবাসা থাকলে যে কোনো প্রতিশোধকেও সুন্দর পরিণতি দেওয়া যায়।